আমরা সরাসরি চলে যাচ্ছি আফনান ভাইয়ের ঘটনায়। সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন মূল ঘটনাতে চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছেন সৌমিত্র রায়। সৌমিত্র রায়ের ঘটনা কিন্তু বেশ কয়েকটি আমি ভূত.কমে উপস্থাপন করেছি আপনাদের সামনে, আপনাদের ভালো লেগেছে। তো এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছিলেন তার স্কুল জীবনের এক বন্ধুর কাছ থেকে। তার নাম হচ্ছে নাফি। আর মূলত এই ঘটনাটি যেখানে ঘটেছে এটি হচ্ছে সাতক্ষীরা জেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের একটি ঘটনা, যার কারণে এক্স্যাক্ট গ্রামের নাম জানা সম্ভব হয়নি। কিন্তু ঘটনাটি সত্য, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই বিষয়ে মোটামুটি শিওর হওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা বলাটা সম্ভব হচ্ছে না। ঘটনাটি মূলত একটি ব্যাপার, যেটা হচ্ছে যে একটা রোগকে কেন্দ্র করে, যেটা আমরা অনেকেই সেই রোগের নাম শুনেছি। তো চলুন মূল কথায় ফেরা যাক। যে গ্রামকে নিয়ে ঘটনাটির সূত্রপাত, ওই গ্রামে একটি অনেক পুরনো বটগাছ ছিল। ওই যে হয় না যে বাবা বলেছেন যে তিনি জন্মের পর থেকে বটগাছটি এমনই দেখছেন, আবার দাদাও বলেছেন তিনিও জন্মের পর থেকে এমন দেখছেন। এটা আসলে বয়স কত, মানে তার বাবা মানে দাদার বাবাও তিনিও দেখেছেন যে এই গাছটি এমনই আছে। তো এমন বহু পুরনো একটি বটগাছ ওই গ্রামে ছিল। বটগাছটিকে নিয়ে কোনো ভয়ের ঘটনা লোকজনের মধ্যে খুব একটা শোনা যেত না, যে ওই বটগাছে অনেক ভয়ানক কিছু রয়েছে বা এই সেই এই টাইপের কোনো কিছু ওই রকম শোনা যায় না আর কি। তবে বটগাছটি অনেক পুরনো, টুকটাক ভয়ের ঘটনা থাকতে পারে। একবার কি হলো যে সকালবেলা গ্রামের লোকজন দেখলো যে ওই বটগাছের নিচে একটা পাগল টাইপের লোক বসে আছে। সে একজন মহিলা, মানে পাগলি আর কি। তার বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে। গায়ের রং শ্যামলা, চুল উস্কো খুস্কো, তবে মাথার চুল অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল তার। আর পরনে গ্রামের মহিলারা যেই ধরনের পোশাক পরে আছে এই টাইপের একটা পোশাক বা এরকম শাড়ি আর কি। গ্রামের মহিলারা ঠিক যেভাবে শাড়ির একটা প্যাচ দিয়ে পরেন ওইভাবেই পরা আর কি। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে সে মেয়েটি একটি মানসিক ভারসাম্যহীন। আর সে বসে বসে এক মনে কিছু বিড়বিড় করে বলছে। বিড়বিড় করে বললেও মোটামুটি পাশ দিয়ে গেলে শোনা যায় যে সে কি বলছে। সে বলছে যে আজকে একটাকে নেব, কালকে ওই গ্রাম থেকে 3টাকে নেব, তারপর ওই গ্রাম থেকে 5টাকে নিব, আবার এই গ্রাম থেকে 2টাকে নেব, এরকম বলছে। পাশ দিয়ে যারা যাচ্ছিল তারা তো এই বটগাছের নিচে এরকম কাউকে আগে দেখেনি। হঠাৎ করে সকালবেলা তাকে দেখার পর থেকে তাদের মধ্যে কৌতূহল জন্মায়। তো এদের মধ্যে যারা মাঠে যাচ্ছিল কাজের জন্য, তো তারা কেউ কেউ জিজ্ঞেস করে যে এই মেয়ে তোমার বাসা কোথায়, কোন গ্রামের মেয়ে তুমি? আমাদের গ্রামের কারো মেয়ে বলে তো মনে হচ্ছে না। তখন ওই পাগলি কিন্তু কারো কোনো কথার উত্তর দেয় না। সে তার মতো আপন মনে ওই যে বলেই যাচ্ছে সেই কথাগুলো, আজ এই গ্রাম থেকে একটাকে নিব, কালকে এইটাই নিব, এবার এরকম বলে যাচ্ছে আর কি। তো ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো গ্রাম থেকে পদ চলে আসছে। আবার অনেক সময় কোনো বাড়িতে ওই মানসিক ভারসাম্যহীন লোক থাকলে বাড়িতে অশান্তি, বিভিন্ন কারণে রাতের বেলা অনেক দূরের গ্রামে অনেক সময় এই টাইপের লোকদেরকে মানুষ রেখে আসতো। তো মনে করেছে হয়তোবা কোনো বাড়িতে ছিল, বাড়ির লোকজন তাকে পালতে পারেনি বা তার আচার আচরণে বিরক্ত বা বিভিন্ন সমস্যার কারণে হয়তোবা গভীর রাত্রে আমাদের গ্রামে রেখে গেছে। তো তারা তাদের মতো কাজে চলে যায়। এটা নিয়ে আসলে খুব একটা বেশি তাদের মাথা ঘামাতে হয়নি, কারণ হলো ওই পাগলি কাউকে বিরক্ত করতো না, কারো বাড়িতে খাবারও চাইতে যাইতো না। কেউ খাবার যে তাকে যে সাধবে যে খাবার খাওয়ার জন্য, কারণ
সে কখনোই কারো কাছে খাবার চায়নি, কোনো বাড়িতে যায়ও নাই, এই জন্য মানুষকে সে বিরক্ত করতো না। আর মানুষের মনেও তার বিষয়ে খুব একটা আগ্রহেরও সৃষ্টি হতো না, বিরক্তও সৃষ্টি হতো না, মানে বিরক্তির উদ্রেকও হতো না, কারণ সে কাউকে বিরক্ত করতো না। এই জন্য ওই পাগলি পাগলির মতো আছে, গ্রামের লোকজন গ্রামের লোকজনের মতো আছে। তবে একটা বিষয় দেখা যেত যে সকালবেলা পাগলিকে দেখা গেছে, দুপুরবেলা দেখা যায় না, অথবা সকালবেলা দেখা যায় না, দুপুরবেলা আছে, আবার বেলা নাই। আবার গভীর রাতের বেলা ওদিক দিয়ে যদি কেউ আসে, দেখে ওই পাগলি বট গাছের নিচে ঝিমুচ্ছে। তো সবসময় যে দেখা যেত তা না, মাঝে মাঝে কোথাও চলে যেত। তখন গ্রামের লোকজন চিন্তা করেছে হয়তোবা তারও তো ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমাদের গ্রামের কারোর কাছে খাবার চায় না, পাশের গ্রামে ঘুরতে যায়, সেখানে হয়তোবা খাবার চায়, সেখান থেকে খেয়ে আসে। তো এই বিষয়টাও আসলে অস্বাভাবিকভাবে কেউই নেয়নি। তো এইভাবে চলছিল প্রায় 2 থেকে 3 সপ্তাহ এভাবে চলে যায়। এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। ওই গ্রামের একজন ব্যক্তি, তার নাম জানা যায় না, তো উনি কোনো কারণে বেশ রাত করে বাড়িতে ফিরছিলেন। তো যখন রাত করে ফিরছিলেন, ওই রাত ছিল একদম ভরা পূর্ণিমার রাত। তো উনি যখন ওই বটগাছের কাছে আসছেন, বটগাছ থেকে একটু দূরে, মানে খুব যে দূরে তাও বলা যাবে না, মানে সামান্য একটু দূরে, মানে বটগাছের নিচে কি হচ্ছে না হচ্ছে সে রাস্তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারবে, এবং যে কেউ হেঁটে গেলে বুঝতে পারবে, মানে এত মানে নিকট দূরত্বে বটগাছ এবং রাস্তার ব্যবধান আর কি। তো বটগাছটা রাস্তা থেকে একটু নিচ দিকে, মানে ঢালুর দিকে, আর রাস্তাটা উঁচু মাটির রাস্তা। তো উনি যাচ্ছেন, তো উনি যাওয়ার সময় দেখেন যে এই পাগলি এখন আর এক মনে কিছু বলছে না, সে তার মতো করে নাকি সুরে কান্নাকাটি করছে। এবং সে দেখতে পাচ্ছে যে ওই পাগলি এবার আর সেই আগের শাড়িটা না, আগের শাড়িটা একটু কালারফুল শাড়ি ছিল বা এক কালারের শাড়ি ছিল, কিন্তু এবার সে সাদা শাড়ি পরে বসে আছে। এবং সে এমনভাবে বসে আছে যে মানে ওই হাঁটু করে, এবং 2 হাত দিয়ে হাঁটুটা জড়িয়ে ধরে রেখেছে, এবং মাথা দিয়ে, মানে মাথা হাঁটুর উপরে দিয়ে রেখেছে, চুলগুলো সামনের দিকে, এবং সে কান্নাকাটি করছে। পাগলিকে কিন্তু তারা এর আগেও দেখেছে, একদম ভদ্র একজন মানে পাগলি হিসাবেই তাদের কাছে পরিচিত ছিল, এবং তার চেহারা কিন্তু একদম স্বাভাবিক ছিল। স্বাভাবিক বলতে ঠিক 25 থেকে 30 বছর বয়সী মেয়েদের চেহারা যেরকম হয়, কোনো অস্বাভাবিকতা ছিল না। সে দেখতে সে সুন্দরীও ছিল না, কুৎসিত ছিল না, অ্যাজ ইউজুয়াল আর কি। তো উনি চিন্তা করে, যাহারে এই মেয়েটা কথা বলে, তো এখন কান্নাকাটি করছে, নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে। এখন তাকে তার মানে তার মনের মধ্যে আসলে মায়া সৃষ্টি হয়েছে যে মেয়েটা কান্নাকাটি করছে, ক্ষুধা পেয়েছে, আমার বাড়ি তো কাছেই, দেখেও যদি খেতে চায় তাহলে আমি খাবার এনে দেব। এই চিন্তা করে সে ওই পাগলির কাছে গেছে, কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে এই পাগলি, মানে তার তো নাম জানতো না কেউ, আর কোনো কথার উত্তরও সে দিত না। তখন ওই পাগলি বলেই তাকে ডাকতো। তো জিজ্ঞেস করছে এই পাগলি, কান্দিস কেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে আমাকে বল, আমি খাবার এনে দিই। এরকম বারবার বলছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তো কয়েকবার বলার পরে সে বিরক্ত হয়। ওই লোকটা বিরক্ত হয়ে বলে, আচ্ছা না খেলে নাই, এতবার তোরে বললাম তুই উত্তর দিলি না, আমি গেলাম। তখন ওই পাগলি হঠাৎ করে তার কান্না থামিয়ে দেয়, এবং কান্না তখন থামিয়ে দিয়েছে। ওই লোকটি কিন্তু যাওয়ার জন্য 2 কদম বেরিয়েছে, মানে আগিয়েছে আর কি বাড়ির দিকে। তখন পাগলির কান্নার শব্দ যখন থেমে যায়, তখন ওই লোকটি চিন্তা করে হয়তো পাগলি এখন তাকে কিছু বলবে, এই জন্য তিনি থামেন এবং পাগলির দিকে ঘুরে তাকান। ভরা পূর্ণিমা, গাছের নিচে যদিও পূর্ণিমার আলো কম পড়ছিল, তারপরও স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি পাগলির দিকে তাকিয়ে যেটা দেখতে পান, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। প্রচন্ড ভয় পান দেখে। উনি দেখেন যে এই যে কয়েক সপ্তাহ ধরে যে পাগলিকে উনি দেখছেন, যে চেহারায় দেখছেন, এখন আর তার সেই চেহারা নেই। তার সমস্ত শরীর, মুখমণ্ডল,
হাত যতটুকু দেখা যাচ্ছে, পায়ের গোড়ালি যতটুকু দেখা যাচ্ছে, বড় বড় ফোড়া হয়েছে, মানে আমরা অনেকে এটাকে গোটা বলি। তো এই জিনিসগুলো হয়েছে এবং তার চোখ দুটো অদ্ভুত রকমের জল জল করছে। কোনো মানুষের চোখ এভাবে জল জল করে না, এবং চেহারাটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। মানুষের চেহারার মধ্যে যদি অসংখ্য ফোড়া হয় পুরো মুখমণ্ডল, তাহলে কেমন দেখা যাবে, ঠিক তেমন দেখা যাচ্ছে। এবং এটা দেখার সাথে সাথে ওই লোকটি বলে ওঠে, ওরে বাবার এ কি দেখলাম রে, আল্লাহ গো বাঁচাও। এই বলে উনি দিয়েছে দৌড়। ওনার বাসাটা খুব বেশি দূরে ছিল না। উনি চিৎকার করতে করতে বাসায় গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে এই ঘটনা, আমি তো এই যে ওই পাগলিকে এই অবস্থায় দেখেছি। তো ওনার পাশের যে ঘর বাড়ি ছিল তারা ওনার চিৎকারে চলে এসেছে বাড়ির উঠোনে। তারা জিজ্ঞেস করে কি হয়েছে, তো উনি বলেন যে এই ঘটনা, আমি পাগলিকে এইভাবে দেখেছি। তখন কেউ কেউ বলে যে সর্বনাশ, এই পাগলির নিশ্চয়ই বসন্ত হয়েছে, আর এই বসন্ত হওয়ার কারণে ওর এই চেহারা এবং শরীরের এই অবস্থা হয়েছে। কয়েকদিন আগেও তো দেখলাম ও ঠিক ছিল, হঠাৎ করে আজকে রাত্রে তুমি কেন ওরে এই অবস্থায় দেখলা? তখন গ্রামের আরো কয়েকজন বলে, ও তো এইভাবে বিভিন্ন গ্রামে চলে যায়, এই দেখা যায় এই দেখা যায় না, এদিক ওদিক ঘুরে বেড়ায়, নিশ্চয়ই অন্য গ্রাম থেকে এই ছোঁয়াচে রোগটা আমাদের গ্রামে সে নিয়ে এসেছে। এখন তো আমাদের কারো আর বাঁচবার উপায় নাই, এখন কি করা যায়? এর মধ্যে কেউ কেউ বলে ঠিক আছে সকালবেলা দেখা যাক কি করা যায়। তার মধ্যে একজন বলে ওঠে, না, সকালের অপেক্ষায় থাকা যাবে না, কারণ যদি এই রোগটি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে তো সবার জন্য বিপদ। যা করার এখনই করতে হবে, চলো সবাই মিলে যাই। তখন গ্রামের আরো লোকদেরকে ডাকা হয়, সবাই মিলে সেই বট গাছের নিচে যায়। বট গাছের নিচে গিয়ে দেখে সত্যি সেই পাগলি বসে আছে, কিন্তু এবার সে কাঁদছে না, সে বসে বসে গোঙাচ্ছে এবং তার দুই হাত, এই দুই হাত দিয়ে তার মুখমণ্ডলটাকে ঢেকে রেখেছে। এবং এই যে দুই হাত দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখেছে, হাতে যে বড় বড় গোটা হয়েছে, মানে ফোড়া হয়েছে বসন্ত হলে যেরকম হয় ঠিক তেমন। এদিকে লোকজন এসে ওই পাগলিকে দেখে যে সত্যি যে লোক তাকে দেখে ভয় পেয়েছিল সে ঠিকই বলেছে। এর মধ্যে একজন ওই পাগলিকে বলে ওঠে, এই পাগলি, তুই এই রোগ বাধাই নিয়ে এখানে আসছিস, এখন না আমাদের সবাইরে মারবি, যা তাড়াতাড়ি ভাগ এখান থেকে, এই গ্রাম থেকে বিদায় হ। পাগলি কোনো কথার উত্তর দেয় না। সে এই লোকজনের আসার শব্দ পাওয়ার পর থেকে সে গোঙাতে থাকে, এক ধরনের গোঙানির আওয়াজ, কিন্তু কোনো কান্নাকাটি না। এইভাবে লোকজন একজন একজন করে বলছে, কয়েকজন সম্মিলিতভাবে বলছে পাগলি তার স্বভাব সুলভ আচরণ, তার আসার পর থেকে সে কারোর সাথে কথা বলে নাই, নিজের মনে বিড়বিড় করে কথা বলেছে, এবার তো বিড়বিড়ও করছে না। তো এর মধ্যে একজনের মেজাজ হয় প্রচন্ড গরম। তার নামটা এক্স্যাক্টলি বলা যায় না, তবে যতটুকু শোনা যায় তার নাম তাজুল, তাইজুল বা এই টাইপের একটা নাম। এক্স্যাক্ট নামটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, তো ধরে নিলাম তার নাম তাইজুল। তো এই তাইজুল যে লোকটা, সে খুব সুঠামদেহী, উঁচু লম্বা। উনি ছিলেন একজন দিনমজুর, খুব কঠোর পরিশ্রম করতে পারতেন আর খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো উনি এগিয়ে এসে ওই পাগলিকে কয়েকটা মানে প্রশ্ন করে, এই তুই এখন বল, তুই কোন গ্রাম থেকে আসছিস? এতদিন তো বহু জিজ্ঞেস করছি আমরা, তোর নাম কি, তোর বাড়ি কোথায়, কোন গ্রামের তুই, কোনো কথা বলিস নাই, আজকে বল যে কোত্থেকে আসছিস। তো পাগলির স্বভাব সুলভ আচরণে এবারও সে কোনো কথার উত্তর দেয় না। তখন এই তাইজুলের মেজাজটা হয় প্রচন্ড গরম। একে তো বসন্ত রোগ বাধায় নিয়ে আসছে, আর একটা ছোঁয়াচে রোগ, আর গ্রামে তো এই বসন্ত রোগ একবার হলে তখন পুরো গ্রাম ধরে সাফ হয়ে যাবে, এমন একটা ভয় সকলের মধ্যে ছিল। ওই তাইজুল মেজাজ গরম করে সে কি করেছে, তার পায়ের কাছে থাকা একটা ঢিল, মাটির একটা ঢিল, সেটা হাতে নিয়েছে। হাতে নিয়ে ওই পাগলির দিকে ছুঁড়ে মেরেছে। তবে পাগলির মাথায় বা শরীরের তেমন কোনো জায়গায় না লাগলেও
পায়ের গোড়ালিতে গিয়ে আঘাত লেগেছে। আর গোড়ালিতে গিয়ে আঘাত লাগার সাথে সাথে মানে এই যে গোঙাচ্ছিল, মুহূর্তের মধ্যে তার গোঙানি থেমে গেছে, এবং থেমে যাওয়ার সাথে সাথে সে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং মুখের উপর থেকে হাত সরিয়ে ফেলে। তখন তার এই চেহারা দেখে উপস্থিত সকলেই প্রচন্ড ভয় পান। কয়েকজন মহিলাও সেখানে আসছিলেন, তারা তো পাগলির ওই চেহারা দেখে ইনস্ট্যান্ট সেন্সলেস হয়ে পড়ে যান। উপস্থিত সকলে ভয় পেয়েছেন। আর ওই অবস্থায় পাগলি উঠে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে, আমার গায়ে আঘাত করলি, গ্রামের তো অল্প কয়জনকে নিতে চেয়েছিলাম, এবার সবগুলা ভুগবি, সবগুলা মরবি। এই কথা বলার সাথে সাথে পাগলি ওখান থেকে দৌড় দেয়। উপস্থিত যারা পাগলির দৌড় দেখেছে, অদ্ভুত রকমের দৌড়, কোনো মানুষ এভাবে দৌড়ায় না। সে লাফাচ্ছিলও না, হাঁটছিল না, দৌড়াচ্ছিলও না, মানে এর মধ্যবর্তী এমন একটা উপায় সে ওখান থেকে সরে যাচ্ছিল, কিন্তু সে কিন্তু উড়েও যাচ্ছিল না। মানে তার ওই সরে যাওয়া দেখেই অনেকেই বুঝে ফেলেছিল যে আসলে এটা কি মানুষ না অন্য কিছু। পাগলি কি করে, ওই গ্রাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যে পথ, সেই পথ দিয়ে সে সরে যায়। তো অনেকের কাছে হারিকেন ছিল, তাদের আলো ছিল, কারণ ওইটা তো ভরা পূর্ণিমার রাত ছিল আর কি। তো পাগলি ওই সময় কিন্তু সাদা কাপড় পরা। তো পাগলি কি করে, ওই যে নদীর দিকে চলে যাচ্ছিল, এতটুকু দেখেছে যে সে নদীর দিকে চলে গেল, আস্তে আস্তে মিলিয়ে গেল খুব দ্রুততার সাথে, মানে অদ্ভুত গতিতে সে এগিয়ে চলে যায়। এরপরে সবকিছু স্বাভাবিক। তো যে যতই ভয় পাক, একদম প্যারানর্মাল কোনো ব্যাপার যে এটা কিন্তু আসলে সামনাসামনি ঘটে নাই। সকলে চিন্তা করেছে যে পাগলির তো বসন্ত রোগ হতেই পারে, এটা তো আর অ্যাবনর্মাল কিছু না। এর মধ্যে কেউ কেউ বলেছে যাক আপদ বিদায় হয়েছে নিজে থেকে, আমরা তো আর তাকে হত্যা করিনি, আমরা তো চাইলে তাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতাম নিজেরা বাঁচার জন্য, কারণ এটা তো থানা পুলিশ হইতো না, এই পাগলির কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর কেউ জানে না, আমরা গোপন রাখলে তো কোনো সমস্যা হইতো না, আমরা তেমন কিছু করি নাই, ও নিজের থেকে চলে গেছে, আপদ বিদায় হয়েছে। তো এরকম কথা বলতেছে উপস্থিত কিছু কিছু লোকজন। তো যে যার বাড়িতে চলে যায়। তো এর পর থেকেই মূলত সমস্যা। ওই দিন সকালবেলা গ্রামের কারো মধ্যে প্যারানর্মাল কোনো বিষয় বা কোনো রোগের কোনো উপসর্গ দেখা যায়নি। ওই যে তাইজুল, যে লোকটির কথা বলা হলো, তো উনি তো দিনমজুর ছিলেন, সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা বাসায় এসেছেন। আর সন্ধ্যার পরেই সাধারণত গ্রামের লোকজন, বিশেষ করে ওই গ্রামের লোকজন ঘুমিয়ে পড়তো, আবার ভোরবেলা উঠত। তো উনি রাতের বেলা খাবার খাওয়ার জন্য যখন ওই হারিকেনের আলোতে একটা ছোট্ট পাত্র থাকে না, আগে হাত ধোয়, আমরা হাত ধুই আর কি, যেটাই আমরা তো এখন তো বেসিনে হাত ধুই, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এখনো ওই যে পাত্রে, মাটির পাত্র হোক বা অন্য কিছু হোক, সেটাই হাত ধোয়। তো উনি যখন হাত ধুচ্ছেন, হঠাৎ করে উনি লক্ষ্য করেন ওনার হাতের আঙ্গুলের ফাঁকে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি প্রথমে ভেবেছেন যে সারাদিন তো কাজ করেছেন হাত দিয়ে, ভারী কাজ, ওই দিন আবার উনি ওই কুঠার চালিয়েছেন, মানে কুড়াল চালিয়েছেন কাঠের উপরে, এই কারণে হয়তো অনেক সময় ফোসকা পড়তে পারে। তো উনি শুরুতে বিষয়টা গুরুত্ব দেন নাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সকালবেলা উনি দেখতে পান ওনার হাত এবং পায়ে ছোট ছোট ফোড়ার মতো দেখা যাচ্ছে। তো উনি এটা দেখার সাথে সাথে ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে এই দেখো তো আমার হাত পা এগুলা কি। তো ওই তাইজুলের স্ত্রী দেখেই তো বলে যে সর্বনাশ, তোমার তো বসন্ত হয়েছে। এই কথা শোনার পরে তো তাইজুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে তাইজুলের বসন্ত হয়েছে, গ্রামের লোক, মানে লোকদের মুখে মুখে, মানে এটা মানে রটে যায় অল্প সময়ের মধ্যে, এবং সকলে বুঝে ফেলে যে গ্রামে বসন্ত ছড়িয়ে গেছে, এবং এর প্রথম রোগী হচ্ছে তাইজুল। তখন ওই গ্রামের লোকজনের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে আচ্ছা, এত লোক বাদ দিয়ে তাইজুলেরই কেন এটা হলো? কারণ ওই যে ওই পাগলিকে তাইজুল আঘাত করেছিল, এই কারণেই হয়তো তাইজুলের এটা হয়েছে। আসলে কি ওই পাগলিটা মানুষ না অন্য কিছু?
এটা কিন্তু তখনও মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, নিশ্চিত না যে ওই পাগলিটা মানুষ না অন্য কিছু। ওই দিনের মধ্যেই তাইজুলের সমস্ত শরীর এই বসন্তে ভরে যায়, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, এবং রাতের বেলা তাইজুল মারা যায়। কোনো ধরনের কোনো চিকিৎসার সুযোগও হয়নি। আর ওই সময় বসন্তের এরকম চিকিৎসা ছিল না, যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না। তাইজুল মারা যায়। এরপরে গ্রামের বিভিন্ন ঘরে এই বসন্তের লক্ষণ দেখা দেয়। যার হচ্ছে আস্তে আস্তে সমস্ত শরীরে হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। এই সমস্যা যখন শুরু হয় তখন গ্রামের লোকজন তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ তারা জানে এই রোগে যদি এই গ্রাম আক্রান্ত হয় পুরো গ্রাম কিন্তু একদম সাফ হয়ে যাবে। তখন গ্রামের লোকজন পরামর্শ করে কি করা যায়, এইভাবে তো চলতে দেওয়া যায় না, যেহেতু বিষয়টা সবেমাত্র শুরু, এখনই বিষয়টা থামাতে হবে। এই কারণে তারা কি করে, তাদের পরিচিত, মানে তার নামটা বেশ ভালোই ছিল, বিভিন্ন ঝাড়ফুঁক, কবিরাজি চিকিৎসা, জিন সংক্রান্ত বিষয়ের চিকিৎসা, বেশ নাম করা একজন কবিরাজ ছিল তাদের 2 গ্রাম পরে। তো সেই 2 গ্রাম পরে তারা সেখানে যায়, এবং যার পরে তাকে বলে যে এই ব্যাপার। তখন ওই লোকটি বলে যে আসলে আমি এর আগে বসন্ত রোগের চিকিৎসা তো সেভাবে করিনি, এই বিষয়ে আমার জানাশোনা কম, আমি অন্য রোগের চিকিৎসা করছি, তবে আমি এটা পারবো। তার জন্য আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, সেই ঘরে আমার বেশ কিছু রিচুয়াল আছে, সেগুলো আমাকে করতে হবে। গ্রামের লোকজন বলে কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। গ্রামের লোকদের দুর্বলতার সুযোগে ওই যে কবিরাজ সে বলে ওঠে যে তাকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে। গ্রামের লোকজন বলে আমরা সবাই মিলে সেটা দিব, কোনো সমস্যা নেই। কবিরাজও আসে, সে তার ট্রিটমেন্ট শুরু করে। তো 1 দিন 2 দিন 3 দিনের মাথায় সকালবেলা কবিরাজ চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আশেপাশের লোকজন চলে আসছে, আসার পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে তোমাদের জীবন বাঁচাতে গিয়ে আমি তো এখন মরতে বসেছি। বলে কেন? বলে এই দেখো আমার হাতে বসন্ত দেখা দিচ্ছে। গ্রামের লোকজন দেখে আসলেই তো তাই। তখন কবিরাজকে বলে যে আপনি এখানে সমাধানের জন্য এসেছেন, আপনি কিভাবে এই রোগে আক্রান্ত হলেন? তখন তিনি বলছেন যে গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি একজন মহিলা, এই মহিলা তার সমস্ত শরীরে এই বসন্ত হয়েছে, ভয়ানক তার চেহারা, সাদা শাড়ি পরা, এবং আমাকে বলছে যে তুই কাজটা ভালো করিস নাই, তুই এই গ্রামে আসছিস, গ্রামের লোকদের সাথে তুইও মরবি। মানে ওই মহিলা সে কিন্তু স্বপ্নে বলেনি যে তুই এখান থেকে চলে যা, সে সরাসরি বলেছে তুই মরবি। তখন ওই কবিরাজ বলে যে আমি এই চিকিৎসা করতে পারবো না, কারণ এই গ্রামে বসন্ত বিবির আবির্ভাব ঘটেছিল, এবং তোমরা যেটারে পাগলি মনে করে আঘাত করেছো, এইটা আসলে ছিল বসন্ত বিবি, এটা কোনো পাগলি ছিল না, এটা কোনো মানুষ ছিল না। আর আমি মূলত এই বিষয়ে খুবই অনভিজ্ঞ ছিলাম, আমি চিন্তা করেছিলাম হয়তো বা এমনিতেই কিছু হয়েছে, এই সুযোগে তোমাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া আমার একটা পরিকল্পনা ছিল, এই জন্য আমি মিশামিশি এখানে ট্রিটমেন্ট করছি। কিন্তু আসলে এই বিষয়টার গভীরতা আমি বুঝতে পারি নাই। এখন আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, তোমরা অন্য কোনো ভালো কবিরাজ দেখো, আমি এখান থেকে চললাম। শোনা যায় যে উনি চলে যাওয়ার কয়েকদিনের মাথায় এই বসন্তে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো কবিরাজ তো চলে গেল, এখন তো গ্রামের লোকজনের চিন্তা আরো বেড়ে গেল, কি করা যায় কি করা যায়। ওই সময় গ্রামে ওরকম ভালো কোনো আলেমও ছিলেন না এই বিষয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। এদিকে গ্রামের কিন্তু বিভিন্ন ঘরে এই বসন্তের প্রকোপ দেখা দিয়েছে, কেউ মারাও যাচ্ছেন, বিশেষ করে যারা একটু বয়স্ক তারা আক্রান্ত হলেই মারা যাচ্ছিলেন। এর মধ্যে কি হয়, ওই গ্রামের একজন মাতব্বর আমরা যেটাকে বলি আর কি, বেশ প্রভাবশালী একটা পরিবার, ওনারা শুরু থেকেই বেশ
আইসোলেটেড ছিলেন, তাদের বাড়িতে কাউকে আসতে দিতেন না, ওনারাও পারতপক্ষে বাইরে যেতেন না, এবং নিজেরা নামাজ কালাম পড়ছিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো ওই বাড়ির যিনি মাতব্বর, ওনার ছেলে পরিণত বয়স্ক ছিল, তাকে বিয়েও দিয়েছিলেন, বছর দুয়েক হলো। তো সেই ঘরে তার একটা নাতি জন্ম নেয়। তো ওনার যে বেটার বউ, মানে ছেলের ওয়াইফ, সকালবেলা তার বাচ্চার শরীরের দিকে তাকিয়ে দেখতে পান তার বাচ্চার হাতে এবং পায়ে ছোট ছোট ফুসকুড়ির মতো, মানে ছোট ফোড়া, একদম ছোট আর কি। উনি তো এটা দেখেই একদম চিৎকার চেঁচামেচি কান্নাকাটি যে আমার ছেলের বসন্ত হয়েছে। এখন পরিবারের বড় কারো হলো না, এত ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, তার বয়স ছিল 6 থেকে 7 মাস। তো পরিবারের প্রথম একটা নাতি হয়েছে, পরিবারের সকলের আনন্দ ছিল। কিন্তু তার বসন্ত হয়েছে এইটা শোনার সাথে সাথে এবং দেখার সাথে সাথে সকলের মনে ভয় ঢুকে যায় এবং সকলেই শোকে কাতর হয়ে পড়েন। নিজেদের চিন্তা না, নাতির চিন্তায় তার দাদা দাদির অবস্থা শোচনীয়। এদিকে এই বাচ্চার মা তো কান্নাকাটি করছে এবং তার শ্বশুরকে বলছে যে আব্বা, আপনি যেভাবেই হোক এই সমস্যার সমাধান করেন, আর একটা মানুষ যেন মারা না যায়, আর আমার ছেলে যে কোনোভাবে যেন সুস্থ হয়, আপনি ব্যবস্থা করেন। এদিকে নিজের নাতির একমাত্র নাতি, তখনও ওনাদের পরিবারে অন্য ছেলে মেয়েদের কোনো সন্তানাদি হয়নি, ওনার বড় ছেলের ঘরের প্রথম সন্তান। এখন উনিও তো চিন্তাগ্রস্ত যে কি করা যায়, বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন উনি বলছেন যে যেভাবেই হোক এটার সমাধান আমাকে করতে হবে, দেখি কি করা যায়। আমি আজকেই চারদিকে খবর নিচ্ছি যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যিনি এই সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারবেন এবং এই বিষয়ে যার অভিজ্ঞতা আছে। সারাদিন খবর নেওয়া হয়, ওই গ্রামে কেউ আসতে রাজি না, যারা টুকটাক জানে কেউ আসতে রাজি না, কারণ চারদিকে উঠে গেছে ওই গ্রামে বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। আর ওই গ্রামে যারা সুস্থ ছিলেন অনেকেই তো তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গিয়েছেন, তাদের মাধ্যম দিয়ে খবর উঠে গেছে যে সেই গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে গেছে। এখন সারাদিনে কোনো খবর আসে না। অবশেষে রাতের বেলা খবর আসে, তাদের গ্রাম থেকে প্রায় 5-6 গ্রাম পরে একজন অতি বয়স্ক কবিরাজ আছে, বয়স অনেক হয়ে গেছে, 80-90 এরকম বয়স আর কি তার। তো এখন উনি হাঁটাচলা করতে পারেন, তবে খুব বেশি হাঁটাচলা করতে পারেন না আর কি, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ওই লোক নাকি অনেক আগে এই টাইপের কোনো চিকিৎসা করেছিলেন। এখন রাত হয়ে গেছে, গ্রামের লোকজন তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এই কারণে ওই মেম্বার বা মাতব্বর যিনি, উনি সিদ্ধান্ত নেন উনি সকালবেলা যাবেন। এদিকে দিনের এই দীর্ঘ সময়ে নাতির শরীরে কিন্তু বেশ ভালোই এই বসন্ত রোগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। বাড়িতে তো মানে কান্নাকাটি, বিশেষ করে ওই ছোট বাচ্চার মা, সে তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পর পর মূর্ছা যাচ্ছে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছে ছেলের শোকে। ছেলে কিন্তু তখনও মারা যায়নি, কিন্তু ছেলের বসন্ত হয়েছে, এই শোকে তার অবস্থা খারাপ। এদিকে সকাল না হলে তো সেখানে যাওয়া যাচ্ছিল না, তখন সকলকে মানে বলেন যে সকাল পর্যন্ত অপেক্ষা করো, আমি অবশ্যই সকাল হলেই ইনশাল্লাহ রওনা দিব। ওই রাতে আর একটা ভয়ানক ঘটনা ঘটেছে, সেটা হলো সন্ধ্যার পরে ওই যে ওই গ্রামের পাশে যে নদী রয়েছে, ওই নদী দিয়ে একটা নৌকা আসছিল, তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে আর কি, মানে নদীর এপার ওপার হচ্ছে না, তারা ওই নৌকা বেয়ে তীর ঘেঁষে যাচ্ছিল। তখন ওই নৌকায় 4 থেকে 5 জন লোক ছিল, মাঝি ছাড়া। হঠাৎ করে তারা দেখতে পায় যে নদীর অপর পাশে, মানে তাদের গ্রামের পাশে না, অপর পাশে বেশ লম্বা একটা নারী অবয়ব, সাদা শাড়ি পরা, শাড়ির আঁচলটা অনেক লম্বা এবং তার চুলগুলো অনেক বড়, প্রায় হাঁটু পর্যন্ত চুল।
তখন তারা দেখতে পায়, মানে ওই চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, ওই নারী অবয়বের সমস্ত শরীরে বড় বড় মানে ফোড়া উঠেছে, মানে এই যে বসন্ত রোগের যেই লক্ষণ আর কি। এবং সেই অবয়বটি তাদেরকে বলছে, সব মরবি, কোনো চেষ্টা করে লাভ নাই, একটাকেও বাঁচতে দিব না। আমার গায়ে আঘাত করেছিস, আমি এর শোধ নিয়েই ছাড়বো। আমি তো অল্প কয়টাকে নিতাম, তোদের সব কয়টাকে নেব। তো এইটা যে দেখেছে তারা, নৌকার মধ্যে তো তাদের মানে প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, সবাই জোরে জোরে দোয়া কালাম পড়ছে। ওই নৌকা আগাচ্ছে, অপর পাশে ওই অবয়বটাও আগাচ্ছে। আগাতে আগাতে একটা সময় হঠাৎ করে ওই অবয়বটি মনে হলো বাতাসে মিলিয়ে গেল। তো এটা কিন্তু ওই রাত্রি তারা দেখেছিলেন, যে রাত্রে গ্রামের ওই মাতব্বরের বাড়িতে মানে উনি পরামর্শ করছেন সকালবেলা উনি যাবেন একটা জায়গায়। তো ওই রাত্রেই ওই যে যারা নৌকাতে ছিলেন, বিশেষ করে মাঝি, আর এক গ্রামে তাদেরকে নামিয়ে দিয়ে ফেরত এসে রাতের বেলায় ওই মাতব্বরকে জানান যে এ ধরনের ভয়ানক ঘটনা তিনি দেখেছেন। এতে করে মাতব্বর আরো চিন্তিত হয়ে পড়ে। ওনার কাছে মনে হচ্ছিল যে কেন রাতের বেলায় রওনা দিলেন না। সকালবেলা উনি সহ আরো কয়েকজন গ্রামের লোকজনকে সাথে নিয়ে উনি সেই গ্রামে রওনা দেন। মেঠো পথ, প্রায় ঘন্টা দুয়েক লেগে যায় পায়ে হেঁটে সেই গ্রামে পৌঁছাতে। তো ওই গ্রামে যাওয়ার পর সেই বয়স্ক যিনি ভদ্রলোক কবিরাজ, সেই বাড়িতে তারা যান। যাওয়ার পরে যখন পরিচয় দেন তিনি অমুক গ্রামের মাতব্বর, তখন ওই বয়স্ক ভদ্রলোকও তাদেরকে খুবই সমাদর করেন। ওই মাতব্বরের সাথে যারা এসেছেন, গ্রামের আতিথেয়তা বলতে যেটা বোঝায় সেটা করেন। তখন ওই বয়স্ক ভদ্রলোক যিনি কবিরাজ, তিনি বলেন যে কি হয়েছে সব আমাকে বলেন, খুলে বলেন। তখন এই যে পাগলির আবির্ভাব থেকে শুরু করে নিয়ে গত সন্ধ্যায় বা সন্ধ্যার পরে যে এই যে নৌকার লোকদের সাথে যে একটি ঘটনা ঘটেছে, সবকিছু সবিস্তরে খুলে বলা হয়। এবং বলার পর তখন ওই লোকটি বলেন যে আমি বুঝতে পেরেছি যে ঘটনাটা কি হয়েছে। মূলত ওই পাগলি না, এটি হলো বসন্ত বিবি। এটি বিভিন্ন জায়গায় এই ভাইরাসটা ছড়ায় দেয়। ও মূলত গ্রামে অল্প কিছু লোকদেরকে হত্যা করতে চেয়েছিল ভাইরাসটা ছড়িয়ে দিয়ে, কিন্তু ওর শরীরে আঘাত করার কারণে খুব ক্ষিপ্ত হয়েছে। এই জন্য গ্রামের লোকজন এই বসন্ত বিবির রোষানলে পড়েছে। এখন গ্রামের প্রত্যেকটাকে হত্যা করার পরিকল্পনা সে নিয়েছে। যাই হোক, আপনারা এসেছেন, ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো ভয় নাই। এই বিষয়ের ট্রিটমেন্ট আমার জানা আছে, আমি যাব। এদিকে ওনার বয়স তো অনেক হয়েছে, এটাও বলেন যে আসলে এখন তো অনেক বয়স, হাঁটা চলা করতে তার অসুবিধা হয়, যার কারণে আগের মতো শরীরের সক্ষমতা তার নেই। কতটুকু তিনি পারবেন তিনি বলতে পারেন না, তবে উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। এদিকে উনি যে এই বসন্ত বিবির ট্রিটমেন্টের জন্য যাবেন, তার বাড়ির লোকজন আবার বাধা দেয় যে এত বয়স হয়ে গেছে, আপনি এই কঠিন কাজটা করতে পারবেন না, কারণ এই কাজটা করতে গেলে আপনার শরীরের উপরও একটা ঝুঁকি নেমে আসবে। সেই ঝুঁকিটা কি ইয়াং বয়সে যেভাবে নিতে পারতেন এখন নিতে পারবেন? এমনও তো হতে পারে যে সমস্যা সমাধানের আগেই আপনার মৃত্যু হতে পারে, তখন কি হবে? আর আপনাকে এই অবস্থা আমরা যেতে দেব না, বাড়ির কোনো সদস্য তাকে যেতে দেবে না। তখন উনি বলেন যে জীবনের একদম শেষ দিকে চলে এসেছেন, এতগুলো মানুষের জীবন কিভাবে বাঁচবে আল্লাহর রহমতে সেই বিদ্যা তার জানা আছে। উনি যদি নিজের জীবনকে তুচ্ছ করে এই কাজটি করেন, তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। আল্লাহ যদি তার মৃত্যু লিখে রাখেন তো এইভাবেই হবে, আর না হইলে হবে না। এটা পরিবারের সদস্যদেরকে বোঝান যে সারা জীবন মানুষের উপকার করে এসেছেন, এই শেষ বয়সে এসে উনি উপকার করবেন না, এটা হতে পারে না। উনি আল্লাহর উপর ভরসা করে পরিবারের লোকদেরকে সান্ত্বনা দিয়ে সেই মাতব্বর এবং তার সাথে লোকদেরকে নিয়ে বেরিয়ে পড়েন। তো ওনার চলতে খুব কষ্ট হচ্ছিল। 2 ঘন্টার পায়ে হাঁটার রাস্তা প্রায় 6 ঘন্টা লেগেছিল, কারণ উনি বিশ্রাম নিয়ে নিয়ে একটু একটু করে করে আসতেন। তার ওই রাস্তায় গাড়ি ঘোড়াও চলে না, গরুর গাড়িও নাই,
মেঠো রাস্তা, চিকন রাস্তা, যার কারণে পায়ে হেঁটেই আসতে হয়েছিল সেই গ্রামে। প্রায় যখন বিকেল বিকেল অবস্থা তখন এসে তারা পৌঁছান গ্রামে। পৌঁছানোর পরে তখন ওই যে মাতব্বর বাড়ি, সেই বাড়িতে উনি যান, সেখানে আতিথেয়তা গ্রহণ করেন। এবং গ্রহণ করার পর গ্রামের অনেকেই তাকে বলেছিল যে যে কোনো মূল্যে আপনি সমস্যার সমাধান করেন, আপনাকে অনেক অর্থ করি আমরা দিব, আমাদের সামর্থ্যে যা আছে, প্রয়োজন আমরা ভিটে মাটি বিক্রি করব, আমরা বাঁচতে চাই। বিশেষ করে গ্রামের মাতব্বর, তার তো অঢেল সম্পত্তি ছিল, তিনি অনেক টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু এই শেষ মুহূর্তে এসে ট্রিটমেন্ট শুরু করার আগে টাকার কথা শুনে ওই মুরব্বীর মাথা গরম হয়ে গেছে। উনি বলেন যে আমি জীবনের ঝুঁকি নিয়ে আসলাম, একটা বারের জন্য কি টাকার কথা বলেছি? আমি উপকার করার জন্য আসি, আপনি যেহেতু টাকার কথা বলেছেন আমি ট্রিটমেন্ট করব না। এরপরে ওনারা ভুল বুঝতে পারেন, তার কাছে ক্ষমা চান। অবশেষে উনি ট্রিটমেন্ট শুরু করার প্রক্রিয়া সকলকে জানিয়ে দেন। প্রথম প্রক্রিয়া হিসাবে সকলকে বলেন যে আপনারা এক্ষুনি একটা ফ্রেশ পান পাতা নিয়ে আসেন। এমন একটা পান পাতাটা অনেক বড় হতে হবে, কোনো দাগ থাকা যাবে না সেখানে, এবং অল্প বয়স্ক কচি পান পাতা হতে হবে। আপনারা সবাই নিয়ে আসেন, এর মধ্যে থেকে যেটা সবচাইতে ভালো আমি সেইটা নিব। গ্রামের লোকজন সাথে সাথে যে যার বাড়িতে ফেরত যায়। সেখানে পানের বরজ ছিল, সেখানেও লোকজন যায়। তাদের দৃষ্টিতে নিখুঁত যতগুলো ছিল নিয়ে আসে, বিভিন্ন জন নিয়ে এসছে। তো উনি অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে থেকে একটা পান পাতা বেছে নেন। পান পাতা বেছে নেওয়ার পর উনি ওই যেই বাচ্চা ছেলেটা, এই যে মাতব্বরের নাতি, তাকে নিয়ে আসতে বলেন। তাকে যখন নিয়ে আসা হয়, তিনি দেখেন যে এই নাতির শরীরে অসংখ্য ইতোমধ্যে কিন্তু এই বসন্তের যে চিহ্নগুলো ফুটে উঠেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই বাচ্চার শরীরে কিন্তু তেমন কোনো যন্ত্রণা হচ্ছে না, এবং সে বেশ স্বাভাবিক। এটা দেখে ওই যিনি মুরব্বী কবিরাজ এসেছেন তিনি হাসেন এবং আলহামদুলিল্লাহ বলেন। এবং এরপরে উনি ওই পান পাতাটা কি করেন, ওই বাচ্চার শরীরে বিভিন্ন দোয়া পড়ছেন, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ওই পান পাতাটা বাচ্চার শরীরে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে যেখানে লক্ষণ দেখা দিয়েছিল সেখানে স্পর্শ করান। স্পর্শ করার পর তিনি বলেন যে আর 1 মিনিট আমি আরেকটু কাজ করব, বিশেষ করে ওই যে উপস্থিত সকলকে বলেন, এরপর আমি সোজা নদীর দিকে হাঁটা শুরু করব। আপনারা আমার সাথে আসতে পারেন, কিন্তু কেউ কোনো কথা বলবেন না। আমি নিজে যতক্ষণ না কথা বলবো, আমার সাথে কেউ কথা বলবেন না, আপনারা নিজেরাও নিজেদের সাথে কথা বলবেন না। শুধু দোয়া পড়তে থাকেন, যে যেই দোয়া পারেন, বা যে যেই ধর্মের আছেন, অনেকে মুসলিম ছাড়া অন্য ধর্মের আছেন, তারা তাদের যেই তন্ত্রমন্ত্র আছে পড়তে থাকেন। এখন আমরা নদীর দিকে যাব। ঠিক 1 মিনিট উনি আরো কিছু কাজ করেন, করার পরে উনি সোজা হাঁটতে থাকেন নদীর দিকে। আর নদীর দিকে হাঁটতে থাকার ঠিক আগ মুহূর্তে উনি ওই পান পাতাটা ভাঁজ করেন। ভাঁজ করে উনি মুখে পুরে দেন নিজের, এবং চাবাতে থাকেন। চাবাচ্ছেন আর নদীর দিকে হাঁটছেন। নদীটা খুব বেশি দূরে ছিল না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। উনি নদীর কাছে আসেন, আসার পর নদীর পানিতে নেমে পড়েন। হাঁটু পর্যন্ত পানিতে নামার পর উনি এই যে পান পাতাটা উনি যে চাবাচ্ছিলেন, এই যে অংশগুলো মুখে রয়ে গিয়েছিল, উনি থুতুর সাথে সেটি পানির দিকে ছুঁড়ে মারেন। উপস্থিত লোকজন যারা নাঙায় দাঁড়িয়েছিল তারা দেখতে পান যে পান পাতা চাবালে তো সাধারণত, বিশেষ করে সাথে অন্য কোনো উপকরণ যদি দেয়া হয়, লাল আকার ধারণ করে, এবার শুধু পান পাতা চাবালে সবুজ সবুজ আকার ধারণ করে আর কি, থুতুর রং। কিন্তু এই থুতুর রংটা মনে হচ্ছে মিচমিচে কালো, ভয়ানক কালো। এবং উনি যখন থুতু ফেলেছেন, মনে হচ্ছে নদীর পানির বেশ খানিক অংশ, অল্প একটু থুতু ফেলার পরে বেশ বিশাল একটা অংশ কালো অংশ বর্ণ ধারণ করলো পানি, এবং আস্তে আস্তে কালো বর্ণটা পানির সাথে একদম মিশে আবার আগের রং ধারণ করলো নদীর পানির। এরপরে উনি নদী থেকে আরেকটু পানি হাতে নিয়ে উনি কুলি করলেন, ভালো করে মুখ পরিষ্কার করলেন, এবং উঠে আলহামদুলিল্লাহ বললেন যে আপনাদের ইনশাল্লাহ
কোনো ভয় নাই, বিপদ কেটে গেছে। এরপরে সকলে ওই যে মাতব্বরের বাড়িতে গেলেন। অদ্ভুত ব্যাপার, মাতব্বরের নাতি মানে অনেকটাই সুস্থ হয়ে গেছে। তার শরীরের যে দাগগুলো, বিশেষ করে যে বসন্তের কারণে যেই ফোড়াগুলো উঠছিল, সেটা মানে ম্যাজিকের মতো মিলিয়ে যেতে শুরু করেছে। তবে ওই গ্রামে আরো যারা এই বসন্ত রোগে আক্রান্ত ছিলেন, বিশেষ করে বয়স্ক লোক যাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এদের কেউ কেউ মারা গিয়েছিলেন। এছাড়া বাকি যারা বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন প্রত্যেকেই আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন। এবং এরপরে কিন্তু ওই যে বসন্ত বিবিকে ওই গ্রামের আশেপাশে কেউ কোথাও দেখেনি। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, ওলা বিবির ঘটনা কিন্তু আমরা অনেকে শুনেছি, কিন্তু বসন্ত বিবির ঘটনা আসলে আমার ধারণা যে আমার বলা, আমি তো অনেক ঘটনাই বলেছি, ওলা বিবির ঘটনাও বলেছি, কিন্তু বসন্ত বিবির ঘটনা আমার ধারণা এটাই আমার প্রথম বলা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক আগের ঘটনা হওয়ার কারণে সাতক্ষীরার এক্স্যাক্ট গ্রামের নামটা বলতে পারিনি। আপনারা যারা ওই এলাকায় আছেন হয়তো বা এই ঘটনাটি সম্পর্কে আপনাদের জানা আছে। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ ভূত.com-এর সকল লিসেনারকে, ধন্যবাদ রাসেল ভাইকে। চলুন শুনে আসি, আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদের আনন্দ দেবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ডক্টর শাহিন। বর্তমানে ঢাকার খুবই নামকরা একটি বেসরকারি হসপিটালে কর্মরত আছি। তো আমি আমার ওয়ার্ক প্লেসের নামটা এখানে মেনশন করছি না। তো আমি আমার এমবিবিএসটা চায়না থেকে কমপ্লিট করেছিলাম। তো আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার সাথে চায়নাতে ঘটে যাওয়া। তো এটা হচ্ছে আপনার 2014 সালের অগস্ট মাসের একটা ঘটনা। তখন আমার একাডেমিক ইয়ার শেষ। আমরা তখন চায়নাতে ইন্টার্নি করছি আর কি। তো ইন্টার্নিরত অবস্থায় আমার ওইখানে কিছু চাইনিজ ডক্টর, ওদের সাথে বেশ মানে ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো আমরা বাঙালি কিছু আমার ফ্রেন্ড এবং কিছু চাইনিজ ফ্রেন্ড, ওরা মিলে আমরা প্ল্যান করি যে আমরা ওইখানে, আমি শিজাজং সিটিতে ছিলাম। তো ওই সিটির একটু বাইরে একটা পাহাড় ছিল। তো ওই পাহাড়টা ভ্রমণে যাওয়ার জন্য, একটা ট্রিপে যাওয়ার জন্য আমরা প্ল্যান করি। তো ওটা অ্যাকচুয়ালি 2 দিনের প্ল্যান ছিল। আমরা একদিন খুব সকালে যাব, যে ওই দিন পাহাড় ক্লাইম্ব করব এবং ওই দিন নেমে এসে রাতটা স্টে করে পরের দিন আমরা ব্যাক করবো, এরকম ছিল আর কি। আর ওইখানে আপনার বাসগুলো যে যেত আমাদের সিটি থেকে, এটা সকালের দিকে যেত এবং পরের দিন সকালে আবার বাস আসতো, এরকম ছিল। তো যাই হোক, আমরা তো এরকম কিছু চাইনিজ ফ্রেন্ড এবং আমার কিছু বাঙালি ফ্রেন্ড, আমরা এরকম মিলে তো ওই ট্রিপটাতে যাই। যাওয়ার পরে আমরা খুব প্ল্যান মতো সবাই খুব আর্লি বের হয়ে যাই আমাদের সিটি থেকে। আনুমানিক সকাল 6:30-7টা এরকম খুব। তো আমাদের ওই মাউন্টেনের ওইখানে, তো যেটা বলছিলাম, আমাদের ওই মাউন্টেনে অ্যাকচুয়ালি পৌঁছাতে আনুমানিক সকাল 10টা এরকম, 10টা 10:30 এরকম বাজার কথা ছিল। তো এরপর প্ল্যান ছিল আমরা ওখানে কিছু হালকা পাতলা নাস্তা করে এরপর আমরা মাউন্টেন ক্লাইম্ব করে আবার সন্ধ্যা হওয়ার আগেই মাউন্টেন থেকে নেমে আসবো। তো মাউন্টেনটা বেশ উঁচুই ছিল, আপনার আমার যতদূর মনে পড়ে 2800 মিটার এরকম হবে ওটার উচ্চতা। ওটা ক্লাইম্ব করতে আপনার 4 ঘন্টার মতো সময় লাগে এবং নেমে আসতে 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম সময় লাগে। তো আপনার টাইম ফ্রেমটা খুবই দেখা যায় যে ওই অগাস্ট মাসের দিকে চায়নাতে আপনার সাধারণত আপনার 6টা এরকম টাইমে সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়। তো আমাদের এরকম খুব টাইম ফ্রেমটা খুবই ছিল, ন্যারো ছিল। তো আমরা ওইখানে যেহেতু আমরা খুব আর্লি বের হই, কিন্তু রাস্তায় আপনার ওই মাউন্টেনে পৌঁছানোর হয়তো ঘন্টাখানেক আগে আপনার খুব ন্যারো রাস্তা, তো ওইখানে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়।
তো ওই অ্যাক্সিডেন্টটার কারণে রাস্তায় বেশ একটা জ্যাম ছিল। তো ওই জ্যামটার জন্য আপনার সাধারণত বাংলাদেশের মতো এখানে কোনো অ্যাক্সিডেন্ট হইলে চায়নাতে আপনার সাথে সাথেই গাড়িগুলো সরিয়ে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা ওরকম না। আর রাস্তাটা যেহেতু ন্যারো ছিল, আপনার ওই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মানে দুই পাশের পুরো একদম বাস এবং প্রাইভেট কার আরো যত গাড়ি ছিল সব মানে একদম স্টাক হয়েছিল, মানে কোনো গাড়ি আর যেতে পারতেছিল না। তো আপনার ওইখানে মানে প্রোটোকলটা হচ্ছে আপনার যে কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনার পুলিশ স্টেশনে কল করতে হয়। তো ওরা এসে আপনার হচ্ছে ওই অ্যাক্সিডেন্টটা ইনভেস্টিগেট করবে, ছবি টবি তুলবে যে কোন ড্রাইভারের ফল্ট, এরকম আর কি কেস টেস করবে, এরকম ব্যাপার ছিল। তো ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার এমন একটা মানে একটা রিমোট এরিয়া, যেহেতু আপনার ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওইখানে কল করা হয়েছে, পুলিশ আসবে, এসে ওগুলো ইনভেস্টিগেট করবে, আপনার বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আপনার ওই টাইমে আপনার আমাদের এই ইনসিডেন্টসটার জন্য আমাদের মানে ওই ওইখানে বেশ খানিকটা সময় আমাদের অপচয় হয়। আমাদের ওইখানে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো আমাদের ওইখানে ওয়েট করতে হয়, কারণ ওই আপনার সিটি থেকে পুলিশ এসে ব্যাপারটা দেখবে, এরকম আর কি। তো আমাদের ফাইনালি আমরা যখন ওই মাউন্টেন এরিয়াতে পৌঁছাই, একদম বেস অফ দ্য মাউন্টেন, ওইখানে আপনার কিছু ছোট ছোট মোটেল টাইপের ছিল এবং আপনার অনেক মানে যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, আপনার অনেক এরকম শপ টপ ছিল। তো ওইখানে যে তো আমরা যাওয়ার পরে তখন আমাদের চাইনিজ ফ্রেন্ডরা বলতেছিল যে অ্যাকচুয়ালি মানে আজকে আমরা মাউন্টেন ক্লাইম্ব করতে পারবো না, কারণ হচ্ছে আমরা মানে অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন যদি আমরা স্টার্ট করি আমরা সন্ধ্যার আগে আর ফিরে আসতে পারবো না, মানে ফিরে আসতে পারবো না, নামতে নামতে আমাদের মানে অনেক রাত হয়ে যাবে। তো বুঝতেই পারছেন মাউন্টেন মানে নেমে আসা রাতে এটা একটু রিস্কি। তো এই জন্য আমরা ওই দিনের প্ল্যানটাকে একটু, আমাদের তখন প্ল্যানটা যেভাবে ছিল এরকম হয় না, তা আমরা চিন্তা করি যে তাহলে ওই দিন আমরা ওই আশেপাশে ওইখানেই ঘুরবো টুরবো, আমরা পরের দিন খুব আর্লি মর্নিং মাউন্টেন ক্লাইম্ব করবো, মাউন্টেনে যাব। তো এই মতো আমরা ওই দিন আর কি ওইখানেই থাকি, লাঞ্চ টাঞ্চ করে একটা হোটেল নেই, হোটেলে কিছু রুম টুম নিয়ে আমরা ওইখানে ছিলাম সারা রাত থেকে। পরের দিন খুব আর্লি মর্নিং, যতদূর মনে পড়ে ভোর 5টা এরকম দিকে আমরা মানে উঠে ফ্রেশ হয়ে আমরা ওই মাউন্টেনের টিকিট কাটতে হয়, ওখানে একটা গেট আছে এবং ওইখানে আপনার টিকিট কেটে ওই পাস দিয়ে আপনার ওই ভিতরে মাউন্টেন এরিয়াতে প্রবেশ করে তখন ওইখান থেকে ক্লাইম্বিং আর কি শুরু হয়। এটা মাউন্টেন ক্লাইম্বিং মানে আপনারা যেমন ওই যে মানে এভারেস্ট ক্লাইম্ব করতেছে ওরকম খুব ওই ধরনের কোনো ক্লাইম্ব না, আপনার এটা পাথর কেটে কেটে রাস্তা করা, জায়গায় জায়গায় এরকম আর কি ব্যাপারটা। তো তারপরেও কিছু কিছু এরিয়া খুব রিস্কি। তো এখানে একটা ব্যাপার বলে রাখা যে মানে আমরা যেহেতু খুব আর্লি স্টার্ট করছিলাম, একদম ওই দিন যারা মাউন্টেন ক্লাইম্ব করবে বা যারা ওই পিকে যাবে, তো ওই মানে টুরিস্টদের ভিতরে আমরা ওয়ান অফ দ্য ফার্স্ট মানে টিম ছিলাম, আমাদের টিমটা। তো এর আগের দিন আমার ফ্রেন্ডদের সাথে একটা ব্যাপারে একটু মানে মনোমালিন্য হয় আমার। তো ওই আমার বাঙালি যে ফ্রেন্ড গুলো ছিল, আরো 3টা বাঙালি ফ্রেন্ড ছিল আমার, তো ওদের সাথে আমার একটু এরকম মনোমালিন্য হওয়ার কারণে আমি ওদের থেকে একটু আইসোলেট ছিলাম। আর আমাদের সাথে কিছু চাইনিজ ফ্রেন্ড ছিল যারা, তো ওরা তো যেহেতু চাইনিজ এবং কালচারাল এবং সব দিক দিয়ে ওদের সাথে মানে আমরা যদিও ফ্রেন্ড তারপরেও খুব একটা ক্লোজ ওরকম ছিল না আমাদের। তো ওই দিন আপনার এরকম আমরা খুব আর্লি মর্নিং মানে স্টার্ট করে টিকিট কিনে আমরা শুরু করার পরে যেহেতু আমার ফ্রেন্ডের সাথে আমার একটু ছিল, তা আমি আমার মতো একটু একাই মানে হাঁটতেছি, আর ওরা মানে বাকি 3টা ফ্রেন্ড আমার ওরা একটু পিছনে, কিন্তু ওরা আসতেছে, আমার চাইনিজ ফ্রেন্ডরা ওরা একটা গ্রুপে আসতেছে। তো আমি আর কি একাই বলতে গেলে একটু হাঁটতেছি, মানে হেঁটে সামনে আগাচ্ছি, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে স্টেপে আগাচ্ছি এরকম। তো ওই টাইমটাতে চায়নাতে আপনার মানে একটু ঠান্ডাই থাকে আপনার, এবং চায়নাতে আমার ওই যে এরিয়াতে ছিলাম শিজাজং, ওইটাতে আপনার মানে উইন্টারে আপনার -15 এরকম পর্যন্ত মানে চলে যেত, স্নোফল হতো, তো অনেক ঠান্ডা ছিল। তো আমি বেশ এরকম ইটি ছিল হেভি জ্যাকেট পরা, যদিও অগস্ট মাসে মানে খুব ওইরকম ঠান্ডা না, বাট তারপর ঠান্ডা ছিল।
তো আপনার কিছু দূর হাঁটার পরে আবার দেখা যায় যে শরীরটা যখন গরম হয়ে যায়, আপনার কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আবার আবার আগাতে হয়, এরকম ব্যাপারটা। মানে যেহেতু আপনার 3 ঘন্টা 4 ঘন্টা এক এক ইসে হাঁটতে হবে, তো এরকম একটু বিশ্রাম নিয়ে নিয়ে এরকম আগাতে হয়। তা আমি এরকম একটু একা একাই আগাচ্ছি। তো আমরা যেহেতু ওয়ান অফ দ্য ফার্স্ট টিম না, আমরাই ফার্স্ট টিম ছিলাম ওইখানে, ফার্স্ট গ্রুপ বলতে গেলে। আমাদের আগে কোনো গ্রুপ অ্যাকচুয়ালি ওই দিন বের হয় নাই। তো মাউন্টেনের ভিতরে কিন্তু ওরকম খুব বেশি মানুষজন বা ওইখানে লোকাল টোকাল ওরকম খুব বেশি নাই। যা আছে ওই বেস অফ দ্য মাউন্টেন এবং ওই এরিয়ার বাইরেই আছে, ওইখানে খুব খুব মানুষজন নাই। তো আমরা এরকম হাঁটতেছে, আমি একা একা আগাচ্ছি। তো একটা সময় এরকম দেখা গেল যে আমি বেশ একটু আমার ফ্রেন্ডের থেকে বেশ অনেকখানি আগে গেছি বলতে এখন ওদেরকে আর আমি দেখতে পাচ্ছি না, পিছনে ওরকম বোঝা যাচ্ছে না, বা ওরকম ওদের কিছুক্ষণ আমি রেস্ট নিচ্ছি, যখন হাঁপিয়ে যাচ্ছি রেস্ট নিচ্ছি, কিন্তু ওদেরকে আমি পিছনে পাচ্ছি না। আনুমানিক আপনার ঘন্টা খানেক আগানোর পরের কথা বলছি। তো এরকম যখন আগাতে একটা জায়গায় এরকম হঠাৎ করে দেখলাম যে আমার সামনেই দুটো আপনার চাইনিজ ছেলে, ইয়াং আপনার 22-23 বছর এরকম বয়সী দুটো ছেলে, ওরা হঠাৎ করে একটু আমার আউট অফ নোওয়্যার ওরা আমার কাছে এসে, আমি তখন বেশ আমি যেহেতু একা ছিলাম, আমার সাথে কোনো এই ধরনের মাউন্টেন ক্লাইম্বিং এ কিন্তু আপনার সাথে পানি টানি ধরনের কিছু স্ন্যাক্স সাথে থাকে। তো আমাদের সাথে যেগুলো ছিল মোস্টলি ওই আমার ফ্রেন্ডদের কাছে ছিল পানির বোতল, আমার কাছে সাথে ওরকম কিছু ছিল না। তো আপনার আমি ওই টাইমে একটু থ্রাস্টি ছিলাম, তো ওই টাইমে আমি একটু দাঁড়িয়ে একটা জায়গায় একটু বিশ্রামের মতো নিচ্ছি। তো ওই দুইটা চাইনিজ ছেলে ওরা এরকম এসে আমাকে চাইনিজেই জিজ্ঞেস করতেছে যে তুমি কি পানি খাবা। তারপরে আমি একটু আমার একটু লাগতেছিল যে হঠাৎ করে ওরা কোথা থেকে আসলো, সেরকম আমাকে পানির কথা জিজ্ঞেস করতেছে। আর ওরা বুঝলোই কিভাবে যে আমি পানার আমার তো তৃষ্ণা পাইছে। তো যাই হোক, আমি ভাবলাম যে হয়তো বা আমাকে দেখে খুব ক্লান্ত লাগতেছে, ওরা মনে হয় যেন পানি অফার করতেছে। তো তারপরে আমি ওদের ওদের পানিটা আমি নিতে চাচ্ছিলাম না, ওরা আমাকে পানি অফার করে, তা আমি পানি নিতে চাচ্ছিলাম না। তো এরপরে আপনার কিছু দূর কিছু সময় পরে ওরা বলে যে ঠিক আছে চলো আমরা একসাথে সামনে আগাই, ওরা আমাকে বলে। তো পুরো কনভারসেশনটাই চাইনিজে হচ্ছে। চাইনিজরা ওরা সাধারণত ইংলিশ ওরকম পারে না, তো এরকম বলে। তো আমি একটু দ্বিধায় পড়ে যাই, কারণ আমার একা হাঁটতে একটু কেমন যেন লাগতেছিল ওই টাইমে, কারণ আমার ফ্রেন্ডরা বেশ পিছনে পড়ে গেছে না। আমি ওদের জন্য খুব বেশি টাইম ওয়েটও করতে পারতেছি না, কারণ খুব বেশি টাইম ওয়েট করলে তখন আবার ঠান্ডা লাগে, শীত করে, আবার একা হাঁটতেও ভালো লাগতেছে না। তো ওদের অফারটা পেয়ে আমি একটু দ্বিধায় পড়ে যাই যে আমি ওদের সাথে যাবো কি যাবো না এরকম টাইমে। তো ওরা আমার ডিসিশনটা আমি ওদের কি রেসপন্স করবো ওটা শোনার জন্য ওরা অপেক্ষা করতেছে এরকম। তো আমি একটু হেজিটেশনের ভিতরে থাকা অবস্থায় আমার পিছন থেকে দেখি যে একটা আপনার চাইনিজ মঙ্ক টাইপের একটা বৃদ্ধ, সে আমাকে চাইনিজে বলতেছে, ডাকতেছে আমাকে। তখন আমি আবার একটু হয়ে গেলাম যে এরকম ওই ভদ্রলোককে কেন ডাকে, ওই বৃদ্ধ আমাকে কেন ডাকে। তা আমি একটু কয়েক স্টেপ একটু নিচে নেমে আপনার ছোট একটা টেম্পলের মতো এরকম ছিল, তো ওইখানে ওই লোকটা এরকম করতেছে। তো বলতেছে যে কি ওইদিকে কি দেখো, ওরা ওদের সাথে যায় না, ওরা ভালো না, এরকম ওই লোকটা আমাকে এরকম বলে। তো বলে টলে বলার পরে তো আমি যখন ওই বৃদ্ধর সাথে কথা বলতেছে, ওই দুইটা চাইনিজ আপনার ওরা কিন্তু আমার দিকে তখন একটু ওদের এটা একটু হয়ে গেছে, এতক্ষণ ওরা আমার সাথে একটু ফ্রেন্ডলি বিহেভ করছে, কিন্তু তখন ওরা কেমন যেন একটু মনে হলো যে একটু রাগান্বিত, এগ্রেসিভ হয়ে গেছে যে আমি ওদের অফারটা অ্যাকসেপ্ট না করে কেন বৃদ্ধর সাথে কথা বলতেছি এরকম। তো ওরা দেখি যে সামনে এরকম আগায় গেল। তো যাই হোক, এরপরে ওই বৃদ্ধর সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবার যেহেতু আমি আবার সামনের দিকে আস্তে আস্তে আগানোর পরে
তো কিছু দূর আগানোর পরে এখন আমি যেহেতু মানে একদম ওই টাইমে মানে আমি ফার্স্ট, আমার সামনে কেউ থাকার কথা না, শুধু ওই চাইনিজ দুইটা ছেলে আছে আমার সামনে, এছাড়া আর কেউ নাই, এটা আমি জানি। কারণ আর বাকি সবাই আমার পিছনে, আমার চাইনিজ ফ্রেন্ড, তারপর অন্য যারা টুরিস্ট সবাই পিছনে, আমার বাঙালি ফ্রেন্ড। তো আমি এরকম আস্তে আস্তে, তখন আমি একটু স্লোলি হাঁটতেছি একাই হাঁটতেছি। ওই বৃদ্ধটা ওইখানেই ছিল, তো আমি ভাবছি যে ওই মন্দিরের বৃদ্ধটা ওই মন্দিরের ওইখানে স্থানীয় কেউ মঙ্ক টঙ্ক হবে, এরকম চায়নাতে থাকে কিছু আপনার পাহাড়ের ভিতরে ছোট ছোট এরকম আপনার অল্প কিছু এরকম লোকালয়ের মতো থাকে, কিন্তু খুব বেশি মানুষজন থাকে না। তা আমি ওই বৃদ্ধর ব্যাপারটাও খুব একটা না নিয়ে, তা আমি তখন একা একাই আস্তে আস্তে আবার আগাচ্ছি, আগাতে পরে অনেকক্ষণ মানে এরকম আরো 15-20 মিনিট যখন এরকম স্লোলি আগাচ্ছি, তখন আমি পিছন থেকে দেখি যে আরো মানুষজনের এরকম কথার আওয়াজ শোনা যাচ্ছে আস্তে আস্তে। তো এরপর অনেকক্ষণ ওয়েট করার মানে এরকম স্লোলি আরো কিছুক্ষণ আগানোর পরে দেখলাম যে আমার ফ্রেন্ডের তখন দেখা যাচ্ছে, তখন ফ্রেন্ডের দেখা যাচ্ছে। তো ওরা যখন আসলো, আসার পরে এরকম ওদের সাথে আমি একটু মানে ওই ব্যাপারটাতে একটু মানে একটু অন্যরকম, একটু নার্ভাস, আমার কাছে একটু অ্যাবসার্ট লাগছে ব্যাপারটা। তা আমি ওদের সাথেই আবার ওই চাইনিজ ফ্রেন্ডের সাথে আমি আস্তে আস্তে আগাই। তো আমার চাইনিজ ফ্রেন্ড গুলার ভিতরে মানে ওরা সবাই খুব ভালো ইংলিশ বলতো না। একটা মানে ফ্রেন্ড ছিল চার্লস, ও ভালো ইংলিশে ভালো ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে চার্লস, যে এরকম সরি আমি এখানে একটু মেস আপ করে ফেলেছি। তো আমরা মানে ওদের সাথে, ওই চাইনিজ ফ্রেন্ডের সাথে আমি পুরো একদম পিকে চলে যাই, মানে যেখানে আপনার আমাদের একদম ফাইনাল পিক পাহাড়ের। তো ওইখানে উঠে আমরা কিছু ছবি টবি তুলে তো ওইখানে ওঠার পরে আমরা ওঠার পরে দেখি যে আমরা উঠছি, কিন্তু ওই দুইটা ছেলেকে কিন্তু আমি আর দেখি নাই। রাসেল ভাই, ওই দুইটা ছেলে আর ছিল না ওইখানে। তো আমার কাছে তখন একটু কেমন যেন লাগতেছিল, যে কারণ ও তো আমাদের ওই দুইটা ছেলে আমার আগে উঠে গেল পাহাড়ে, তাহলে তো ওরা ওইখানে থাকার কথা। কারণ এটা আপনার এই পাহাড়গুলো আপনার মানে উঠা এবং নামার ওয়ে কিন্তু একটাই। ওরা যদি নেমেও যায় আমি তো ওদের দেখবো বা আমার সাথে দেখা হবে মানে ওদের ফিরতি পথে, কিন্তু ওদেরকে আর দেখি নাই। তো যাই হোক, আমার কাছে একটু মানে খটকা লাগে ব্যাপারটা। তখন আমি ওই চার্লসকে মানে যে ফ্রেন্ডের কথা বলতেছিলাম চাইনিজ, ওকে বলি যে এরকম চার্লস মানে কি বলবো, এরকম দুইটা চাইনিজকে আমি দেখলাম, ওরা তো আমাদের আগে মানে আমারও আগে ছিল, কিন্তু এখন তো আর কাউকে দেখতেছি না। তো মানে এটা কেমন মানে, ও আমার দিকে কতক্ষণ একটু মানে একটা লুক দিয়ে তাকায় থাকে বলে কি তুমি এটা কি বলতেছো। আমি তখন বলি কেন, কি হয়েছে? বলে যে না এরকম তো এরকম রুমার আছে এই পাহাড়টাতে এরকম একটু দোষ আছে, এরকম এখানে নাকি এটা অনেক পুরনো, এরকম অনেক মানে এরকম অনেকে ক্লাইম্ব করতে আইসা মানে অ্যাক্সিডেন্ট হয়, এরকম পাহাড় থেকে পড়ে টরে যায়, এরকম অনেকে হয়তো এরকম নাকি এরকম একটা মানে রুমার আছে যে এরকম মাঝে মাঝে এরকম এই শীতের আপনার যারা ওখানে টুরিস্ট যায় ওদেরকে নাকি এরকম আইসোলেট কাউকে পেলে এরকম ওরা নাকি ডেকে নিয়ে যায়, পরে ওদের ক্ষতি করার চেষ্টা করে। তো এই ঘটনাটাই আর কি আমার সাথে ওই দিন ঘটে। তো তখন ও এরকম বলার পরে তখন আমি আর কি মানে চিন্তা করে যে আসলে যে আমি ওটা মানে ওদের কি দেখলাম, মানে এটা খুব একটা ভয়ের কিনা আমি জানি না, বাট এই ঘটনাটার মানে আমি ওরকম কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাই নাই। তো আপনার কাছে বা আপনার লিসনারদের কাছে যদি এটার কোনো ভালো এক্সপ্লেনেশন থাকে, আমি এরকম ব্যাপারটা আমার সাথে আর কি ঘটেছিল, এটাই আর কি আমার ঘটনা ছিল। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাফিদ হোসেন, আমি নারায়ণগঞ্জ গুদনাইল থেকে বলছি। তো ঘটনাটা ঘটছে আমার সাথে 2017 সালে লাস্টের দিকে বলতে বর্ষাকালই তখন। তো আমাদের এদিকে মনে করেন তখন আর কি বাসার সাথে রাস্তাঘাট এতটা ছিল, ভাঙ্গা রাস্তাঘাট ছিল, পানি বৃষ্টি হলেই আর কি পানি জমে। তো ওই ড্রেজারের পাইপ ছিল, ওই পাইপের উপর দিয়ে আসা যায় করতো।
তো একদিন তখন বর্ষাকাল ছিল, পানি ছিল, পানি পাড়ায় পাড়ায় যেতে হতো আর কি। তো একদিন আমার ওদিন শরীরটা খুব খারাপ ছিল। রাত তখন বাজে প্রায় 8টা, 8টা বাজে, মানে এশারের আজান তখন দেয়নি, 8টা বাজবে। তো আমার আপু বাজারে ছিল, বাজার থেকে হঠাৎ আম্মুকে ফোন দিছে, ফোন দিয়ে বললো যে যে কিছু বাজার করছে, বাজারগুলো আর কি আমাকে গিয়ে আনতে হবে। তার অন্য কোনো কাজ থাকতে পারে, সেই জন্য আমাকে বলছে। আমি যাইতে চাইনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তো তারপর আম্মু বললো যে যা গিয়ে নিয়ে আয়। তো আমি যেতে চাইনি, তারপরও আর কি গেলাম। তো গিয়ে দেখলাম যে আপু অনেকগুলা মাছ, তরকারি, মানে মাছই ছিল অনেক, 5-6 কেজির মতো মাছই ছিল। তো আমি বাসার দিকে যাচ্ছিলাম, তখন ওদিকে মনে করেন বাজারের দিক থেকে একটা রাস্তা গেছে আমাদের বাসার দিকে। মনে করেন আমি যখন ওই জায়গায় যাই, তো ওইখানে একটা মানে দোকান ছিল। দোকানে সব অনেকজন লোকজন চা খাচ্ছিল, অনেক লোক ছিল এখানে। কিন্তু যে রাস্তা দিকে আমি যাব, তো ওদিকে তাকিয়ে দেখি একটা মানুষে নেই, কোনো মানুষ আসছেও না, যাচ্ছে না। তো আমি ভয় পাচ্ছিলাম যে আমি একলা কিভাবে যাব ওই জায়গা দিয়ে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি কেউ আসে না। তারপর আমি একাই হাঁটা শুরু করলাম। তো এই হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি যখন বাসার কাছাকাছি আসে বসছি, তো তখন আমার মনে হইতেছে যেন পিছন থেকে কে যেন, মানে গরমও একটা বাতাস আমার শরীরে লাগলো। তারপর আমি ভয় পেয়ে যাই, কারণ আশেপাশে কেউই ছিল না। তো কেউ ছিল না। তারপর আমি পিছনে যখন একটু সামনে যাওয়ার পর আমার অনেক ভয় লাগতেছিল। আমি যখন পিছিয়ে তাকাই, তারপর তাকিয়ে দেখি একটা বিড়াল, মানে কালো একটা বিড়াল। তারপর ওইটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, আমি দ্রুত হাঁটতে থাকি। তারপর আমি যখন বাসায় আসি, বাসায় এসে আমি কেউ আর বলি না, তো বলি না। তারপর আমি ওইদিন ঘুমাই যাই, রাত্রে ঘুমাই যাই 10টা 10:30টার দিকে ঘুমাই যাই। তারপর হঠাৎ রাত্রে আমার অনেক খারাপ লাগতেছে, মনে হচ্ছে যেন কি আমার উপরে বসে রয়েছে, অনেক শরীর অনেক ভারী লাগতেছে। তারপর চোখ, আমি মনে করেন ঘুমাইতে পারিনি সারা রাত, অনেক খারাপ লাগছে। তারপর সকালে 10টার দিকে আমি আমার আম্মুকে বলি যে আমার সাথে রাত্রে এরকম হয়েছে। তারপর আম্মু আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। তো উনি আমাকে একটু পানি পড়া দেয়। তারপর ওই পানি পড়া খাওয়ার পর একটা তাবিজ দেয়। তারপর ওইটা নেওয়ার পর এখন আমি সুস্থ আছি। তারপর আমি সুস্থ হয়ে যাই। তারপর তেমন কিছু ঘটে না। তো এটাই ছিল আমার ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মিরাজ। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমি ভূত এফএমেরও একজন একনিষ্ঠ শ্রোতা ছিলাম। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভূত.com-কে উজ্জীবিত করা, নতুন করে চালু করা, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি আমার ঘটনাটি বলি। ঘটনাটি আমার সাথেই ঘটেছে 2008 কি 9 সাল, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো আমার আম্মা একজন সরকারি চাকরিজীবী ছিলেন, উনি একজন সরকারি নার্স ছিলেন। তো সেই সুবাদে হচ্ছে যে আমরা একটা উপজেলার আন্ডার যে সরকারি হসপিটাল থাকে, ওই হসপিটালের কোয়ার্টারে আমি মানে আমার বেড়ে ওঠা, জন্ম এবং বেড়ে ওঠা। তো আমি তখন ক্লাস 8-এ পড়ি এবং এক শীতে আমাদের বার্ষিক পরীক্ষা শেষ। তো আমার খালাতো ভাই হচ্ছে, ও আমার সাথে পড়ে, ওরা হচ্ছে মুন্সিগঞ্জ থাকে। ও আমার খালাতো ভাই, আমার খালাতো বোন এবং আমার খালা, ওনারা মানে আমাদের এখানে বেড়াইতে আসে, আমাদের বাসায় বেড়াইতে আসছে।
তো একদিন চিন্তা করলাম যে কি করব, আমার খালতো ভাইকে নিয়ে একদিন রাতে চিন্তা করলাম যে বের হবো। দেখ সন্ধ্যার দিকে আমরা পাশে পিঠা বানাইছে, ওই শীতের যে জ্যাকেট থাকে, জ্যাকেটের পকেটে কিছু পিঠা নিয়ে নিয়েছি। আমরা ছোট মানুষ, আমাদের কাছে তো এরকম টাকা পয়সা তখন দেয়ও না। ওই পিঠা নিয়ে গেছি উপজেলায়। উপজেলা হচ্ছে যে এখানে সরকারি স্টাফ কোয়ার্টার গুলা থাকে এবং চারিদিকে বাউন্ডারি থাকে আর কি, ওয়াল করা। ওইটার মাঝখানে হচ্ছে একটা বিশাল বড় পুকুর আছে, দিঘির মতোই আর কি। এবং এই দিঘির পাশে যে কটা কোয়ার্টার আছে, এই কোয়ার্টারের মাঝখানে একটা কোয়ার্টার আছে। সেই কোয়ার্টারের সামনে একটা বাদাম গাছ এবং নিচে একটা দোলনা থাকে, বাচ্চারা যেসব দোলনা ই হয় আর কি বসে। তো তার থেকে প্রায় 40-50 কদম দূরে একটা বাড়িতে বিয়ে হচ্ছিল আর কি, মানে বিয়ের অনুষ্ঠান। তো আমার খালতো ভাইকে নিয়ে ওইখানে যাই রাতে বেলায়, শীতকাল। তো যাওয়ার পরে দেখি ওই বাদাম গাছের ওইখানে, তো ও রাসেল ভাই একটা ঘটনা, সেটা হচ্ছে ওই যে কোয়ার্টারের কথা বলতেছি আর কি, যে বাদাম গাছের পিছনে যে কোয়ার্টার, তো ওই কোয়ার্টারের নিচে যতটুকু শুনতে পারছি মানে উপজেলা অনেক লোকজন, মানে স্টাফ বা যারা পুরাতন স্টাফ ছিল তারা অনেকে বলছে যে ওইখানের মানে স্থানীয় যারা, তারাও বলছে যে যুদ্ধের সময় নাকি ওইখানে অনেক মানুষজন মারছিল, বাঙালি মারছে আর কি। ওইখানে মেরে ওই নিচে হচ্ছে মাটি চাপা দিয়েছে। এরপর ওই পরে অনেকদিন যাওয়ার পরে এখানে পরে বিল্ডিং করছে। তো এখানে যাওয়ার পরে দেখি যে ওই বাদাম গাছের নিচে অন্ধকার, সব জায়গায় আলো আছে কিন্তু বাদাম গাছের নিচে মোটামুটি, গাছের নিচে এমনি অন্ধকার থাকে কিন্তু ওই জায়গায় ডার্ক অন্ধকার মনে হইতেছে। ওইখানে ল্যাম্পোস্ট, সব জায়গায় ল্যাম্পোস্ট ঠিক, ওই জায়গায় ল্যাম্পোস্টটা নষ্ট। তো আমার খালতো বাড়ি নিয়ে যাওয়ার পরে দেখি যে ওই ল্যাম্পোস্ট নিচে দোলনার মধ্যে একটা ছেলে বসে রয়েছে আমাদের বয়সী। তো চিনি না, ওসে না। তা আমি বলছি যে বিয়ের বাড়ির হয়তো বেড়াইতে আসছে। তো ওইখানে একটা রুলার ছিল, তার থেকে 20 হাত দূরে, 20-25 হাত দূরে একটা রুলার ছিল। রুলার হচ্ছে যেটা রাস্তা, যে পিচঢালের রাস্তা সমান করে, ওইখানে রাখার। তা আমি খালতো বাড়ি নিয়ে ওইটা উপরে উঠছি। ওইটা পরে আমরা অনেকক্ষণ বৈশা দিচ্ছি। পরে চিন্তা করলাম যে খিদা লাগছে, একটু পিঠা খাই। পকেট থেকে ওই পিঠা বাই করছি আর কি। পিঠা বাই করে আমি একটা খাইছি। তো দেখলাম যে ছেলেটা তখন পর্যন্ত সোজা, একদম সোজা স্ট্রেট বৈশা রয়েছে, স্ট্রেট বৈশা সোজা তাকায় রয়েছে, এইদিকেও তাকান ওদিকেও তাকান। তো যখন দেখলাম যে পিঠাটা একটু মুখে বাইর থেকে মানে পকেট থেকে বাই করলাম, ছেলেটা ঠাস করে আমাদের দিকে চাইলো, মানে বাম দিকে, আমরা বাম দিকে ছিলাম। আমার মাথা সোজা করে সোজা চায় রয়েছে। পরে আমি আমার খালতো ভাই, না আমার একটু কেমন লাগে, ছেলেটা একটু মানে অদ্ভুত লাগতেছে। পরে আমার ছেলে খালতো বাড়ি নিয়ে কই কি, তাহলে চল আমরা একটা কাজ করি, আমরা পুকুরটা একটু ঘুরি, মানে দিঘি, যে দিঘিটা আমরা ঘুইরা দিঘির ওই মাথায় গেছে, ওই মাথায় পুরোটা জায়গাটা ঘুরছি। দেখি দূরের থেকে চাই দেখি ছেলেটা যেরকম বসে রয়েছে ওই রকম, লড়েও না চড়েও না, মানুষ একটু মুখ ঠুপ করে আর কি। তো কিছুক্ষণ পর গেলাম ছেলের কাছে, মানে আমাদের টার্গেট ছিল যে আমরা দোলনায় বসবো, আমরা ছোট মানুষ এইটা বলি, দোলনায় বসবো, আমরা একটা গল্প টল্প করবো আর কি। তো আমরা দুজন মানে আমার খালতো বাড়ি নিয়ে গেলাম। ওইখানে যাওয়ার পর ছেলেটারে সামনে গেলাম, ছেলেটা আমাদের দিকে কথা তাকায় না। তারপর ছেলেটারে বললাম যে ভাইয়া আসলে আমার খালতো ভাই তো অনেক দূরের থেকে আসছে, তো ও আমি এখানে বসতাম আর কি, আপনি যদি কিছু না মনে করেন। তো ছেলেটা কিছু বলে নাই, ছেলেটা আস্তে করে উঠা ও সোজাই উঠছে, সোজা আস্তে করে বিয়ে বাড়ির দিকে চলে গেল। তো আমরা প্রায় 5-7 মিনিট এখানে বসে রয়েছি। ছেলেটা আবার আসছে, আইসা আমাদের সামনে দাঁড়ায় চুপ করে দাঁড়াইছে, কিছুই বলে না। তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া দাঁড়াইছেন, কিছু বলবেন নাকি? কিছু বলে না। পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কোথায় আসছেন? ইশারা দিয়ে বলে যে বিয়ে বাড়ি আসছে আর কি, বুঝাইলো। পরে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোন ক্লাসে পড়ো, মানে তুমি করে বলতেছিলাম, তুমি কোন ক্লাসে পড়ো? পরে বলছে আমি 2তে পড়ি। কিন্তু আমরা পড়ি 8-এ, ও বলছে 2তে পড়ে। খুবই আশ্চর্যকর বিষয়, তোর কথাবার্তা মুভমেন্ট খুব আশ্চর্যকর। পরে জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে আসছো? পরে বলে যে আমি বগুড়া থেকে আসছি। কিভাবে আসছো? বাসের পিছের যে হ্যান্ডেল মানে থাকে আর কি, আগে তো পুরান বাসগুলো তো অনেক চঙ্গা ছিল, মানে আশেপাশ সাইড দিয়ে চঙ্গা থাকতো, ওই চঙ্গা ধরে নাকি আসছে। খুবই আশ্চর্যকর কথাবার্তা। পরে মানে আমার কাছে এত সুন্দর লাগতেছে, ছেলেটা এইভাবে কথাবার্তা, পাগল নাকি? পরে আমার কাছে একটু সুন্দর লাগছে, আমার এক মামাতো ভাই বলছিল কি, কিছু যদি কোনো মানুষের যদি আসার ব্যাপার একটু উল্টাপাল্টা দেখো বা যদি একটু অদ্ভুত দেখো,
বা যদি মানে অন্যরকম দেখো তাহলে পায়ের নিচে তাকায়। তাই পায়ের নিচে তাকায় দিয়ে কি ভাই, পায়ের নিচটা এলো একটু খালি খালি এবং মনে হতেছে যে শূন্য থেকে প্রায় 2-3 ইঞ্চি উপরে। তো নিচু অমন করে চাইতে পারতেছি না। তা আমার খালাতো ভাই ও ও আমরা কিন্তু কেউ কারো কিছু বুঝতে দিই না, ও ওর মতো বসে রয়েছে। তো আমার খালাতো ভাই ওদিকে লক্ষ্য করে কি, ওর চোখের দিকে, ওর চোখগুলো আগুনের কুণ্ডলির মতো ধাউ ধাউ করে জ্বলতেছে। এটা আমার খালাতো ভাই দেখছে। তো কেউ কিছু বলি নাই। তো আমার খালাতো ভাই আমার আস্তে করে হাত দিয়ে কয়, বা একটু দাঁড়াতো। পরে দাঁড়াইলাম, বা একটু সামনে আয়। একটু সামনে একটু ধরেন 5 কি 6 হাত সামনে গেছি। আমার খালাতো ভাই আমার হাত ধরে টান দিয়ে কয় কি, ভাই এটা মানুষ না, এটা মানুষ না, জিন। আমরা মনে করো যে মানে আল্লাহ নাম যে দৌড়টা দিছি, এই দূরে একদম ওই উপজেলার যে সরকারি থাকে, সরকারি না মানে যেই বড় মসজিদ থাকে, ওই মসজিদে এক দৌড়ে গেছি। দৌড়ে যাওয়ার পর ওইখানে দিয়ে আমার এক বন্ধু অপুর আব্বা এখানে দাঁড়াইছে। পরে আঙ্কেলটা কইলাম যে আঙ্কেল এই অবস্থা, এই ঘটনা ভয় পেয়েছি। পরে উনি আমাদের বাজার পর্যন্ত দিয়ে আসছে, এরপর আমরা বাসায় এসে পড়ছি। তো এরা অতটা মানে আমি শিওর নয় জিনিসটা কি, কিন্তু মানে আমার খালাতো ভাইয়ের কাছে জিনিসটা সন্দেহ লাগছে এবং ও চোখের মধ্যে আগুন জ্বলতে দেখছে, এবং আমার কাছে সন্দেহ লাগছে যখন পায়ের নিচে তাকাইছে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ভূত.com এর সকল শ্রোতাকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটিতে। চলুন শুনেছি। আসসালামু আলাইকুম। রাসেল ভাই এবং ভূত.com এর সকল শ্রোতাকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রথমেই আমি আমার পরিচয় পর্ব শেষ করে তারপরে আমি আমার ঘটনায় যাব। রাসেল ভাই, আমি সুজন, খুলনা বিভাগের বাগেরহাট জেলা থেকে বলছি এবং আমি বর্তমানে একটি ঔষধের ফার্মেসিতে কর্মরত অবস্থায় আছি। প্রিয় লিসেনার্স, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি, এই ঘটনাটি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা, এবং ঘটনাটি ঘটেছে আমার ওই ফ্রেন্ডের বাসার কাছের একটা বড় ভাইয়ের সাথে। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটে সেই বড় ভাইয়ের নাম সফিউল্লাহ ভাই, এবং সফিউল্লাহ ভাইয়ের বাসা খুলনা বিভাগের বাগেরহাট জেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোনো একটি গ্রামে। একটা কথা বলে রাখা ভালো, সফিউল্লাহ ভাই ছোটবেলা থেকেই অনেকটা চঞ্চল স্বভাবের এবং অনেকটা দুষ্ট প্রকৃতির ছিল। আরও একটা কথা, সফিউল্লাহ ভাইয়ের ফ্যামিলিটা আসলে অনেকটা ধার্মিক ফ্যামিলি, খুব একটা ধার্মিক ফ্যামিলি, এবং সফিউল্লাহ ভাইয়ের বাবা একজন মাওলানা সাহেব। তো কাজেই সফিউল্লাহ ভাইকে ছোটবেলা থেকেই ইসলামিক লাইনে পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে সে ছোটবেলা থেকেই। তো ঘটনাটি যখন ঘটে তখন সফিউল্লাহ ভাই সবেমাত্র হেফজ শেষ করে তিনি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে। রাসেল ভাই, আরো একটা কথা বলে রাখা ভালো এখানে, সফিউল্লাহ ভাইয়ের বাবা যে মাওলানা সাহেব, উনি আসলে একটু তাবিজ কাগজ বা ঝাড়ফুঁক অথবা কাউকে যদি জিনে ধরায়, জিনের আসর, এই রোগীগুলোর ট্রিটমেন্ট উনি করে থাকতেন। এবং এই ট্রিটমেন্ট করার জন্য তার একটি বই ছিল, স্পেশাল একটা বই ছিল, এবং একটা না অনেকগুলা বই ছিল এই টাইপের, যে বইগুলোতে আর কি আসলে মানে কোরআনের আলোকে এই ধরনের রোগীর ট্রিটমেন্ট করা আর কি। তো একদিন সফিউল্লাহ ভাই করলো কি, যে সফিউল্লাহ ভাইয়ের বাবা আসলে আবার ওই বইগুলা লুকায় রাখতেন। ওইগুলা ওনার যখন দরকার হতো উনি আসলে পড়তেন এবং উনি বইগুলা লুকিয়ে রাখতেন, কেউ যাতে দেখতে না পারে। মানে উনি চাতেন না যে এই বইগুলা কেউ পড়ুক আর কি। তো সফিউল্লাহ ভাই যেহেতু একটু দুষ্প্রকৃতির ছিল, কাজেই সফিউল্লাহ ভাই ওনার আগ্রহ জাগে যে ওই বইগুলা সে চুরি করে পড়বে, যে ওই বইগুলাতে আসলে কি আছে। তো তিনি
আসলে তখন তার বয়স 17 কিংবা 18, খুব ছোট, অনেক বড় না। এবং ঘটনাটি ঘটে 2015 সালে। তিনি একদিন ওই ওনার বাবার ওই বই বের করে আর কি, বই বের করে উনি পড়তে থাকে। তো পড়তে পড়তে একটা পর্যায়ে উনি দেখে যে একটা লেখা আছে ওইখানে যে কোরআনের আয়াত দ্বারা সাপকে বশীকরণ করা। হ্যাঁ, মানে ওইখানে লেখা আছে যে এই মানে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি সাপের সামনে গিয়ে পড়া হয় তা সাপ নিস্তেজ হয়ে যাবে, সাপ বশীকরণ হয়ে যাবে আর কি, এরকম একটা লেখা ছিল আর কি। উনি যখন বইটা দেখলেন তখন আর কি এরকমটা লেখা। তো উনি ওই আয়াতটা উনি পড়ছেন, পড়ে উনি মুখস্থ করে ফেলছেন। এমনিও উনি যেহেতু হাফেজ, উনি আয়াতটা দেখলেই আসলে উনি বুঝতে পারছেন যে কোন সূরার কোন পারার কত নম্বর আয়াত আর কি। ওনার তো মুখস্থ, যেহেতু উনি হাফেজ মানুষ। তো উনি ওই জিনিসটা দেখে আর কি উনি রাখছেন। একদিন হয়েছে কি, উনি ওনার বাসার সামনে একটা পুকুর ছিল, উনি পুকুর পাড়ে কোনো এক কাজে ওই পুকুরের ওই অপোজিট সাইডে উনি গিয়েছেন আর কি। গিয়ে দেখতেছেন যে একটি সাপ একটি মানে মাছ খাচ্ছে পুকুর থেকে, পুকুরের একদম পাড়ে একটি সাপ একটা মাছ ধরে মাছটাকে আর কি খাচ্ছে আর কি মাছটা। তো তখন ওনার মাথায় ওই দুষ্টু বুদ্ধি খেলে গেল। উনি চিন্তা করলো যে দেখি আমি একটু ট্রাই করে দেখি যে ওই আয়াতটা পড়লে আসলে সাপ বশীকরণ হয় কি না, কি হয় জিনিসটা কি, আমি দেখি। তো ওনার যেহেতু মুখস্থ ছিল আয়াতটা, উনি আস্তে করে সাপের কাছে গিয়ে এক মুষ্টি মাটি হাতে নিয়ে উনি আর কি ওই দোয়াটা পরে মাটিতে ফু দিয়ে উনি ওই মাটিটা সাপের গায়ে আর কি ছিটিয়ে দেয়। এবং সফিউল্লাহ ভাই যখনই ওই জিনিসটা মানে মাটিটা ছিটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই সাপটি মাছটাকে ছেড়ে দেয় মুখের থেকে, এবং অলৌকিকভাবে সাপটি মানে নিস্তেজ হয়ে যায় বা কোনো নড়াচড়া করে না আর কি। আসলে সাপটি ছিল একটা কেউটো সাপ, মেছো কেউটো আর কি। আসলে আমাদের গ্রামের ভাষায় সাপটিকে মেছো কেউটো বলে, যে সাপ কেউটো সাপগুলোতে সাধারণত মাছ খায় আর কি। তো ওই সাপটি আসলে তখন হঠাৎ করে নিস্তেজ হয়ে যায়। হয়ে গেলে তখন সফিউল্লাহ ভাই আরো কিছু দোয়া মানে পড়ে সাপের গায়ে ফু দেয়, কাছে এসে ফু দিলে সাপ একদমই আর কি নরম হয়ে যায়, একদমই মানে সাপের মনে হচ্ছে যে কোনো নড়ার ক্ষমতা নেই। তখন সফিউল্লাহ ভাই তো খুব অবাক যে কি রে, আসলে তো এটা তো কাজ হয়েছে। তখন ওনার মনের ভিতরে খুব একটা আনন্দ লাগে আর কি। তখন উনি ওই সাপটা ধরে এনে আসলে উনি করেন কি, ওই যে উনি যেহেতু ছোট, উনি সাপটা এনে ওনার ফ্রেন্ড সার্কেল যারা ছিল বা ওনার থেকে ছোট যারা ছেলে মেয়ে ছিল এলাকায় আর কি, তাদের সবাইকে ভয় দেখাচ্ছে সাপটাকে, এই দেখ সাপ দিয়ে তোদেরকে কামড় দিয়ে দেখ সাপ ধরছি এই সেই। উনি আর কি মানে দুষ্টুমি করে বেড়াচ্ছে সাপটা ধরে নিয়ে আর কি, এবং সবাইকে ভয় দেখায় বেড়াচ্ছে। এবং একটা পর্যায়ে উনি সাপটাকে মেরে ফেলে দেয়। উনি সাপটাকে ছেড়ে দেয় না, উনি মেরে ফেলে দেয়। এবং এই ঘটনা কিভাবে জানি জানতে পারে ওনার বাবা, সফিউল্লাহ ভাইয়ের বাবা মৌলানা সাহেব। উনি এই কথাটি যখন জানতে পারে, তো রাত্রেবেলায় সফিউল্লাহ ভাইকে অনেক বকাঝকা করে এবং বলে যে তুমি সাপ ধরছো কেন, এবং সাপ ধরে তুমি মেরে ফেলছো কেন, এটা কি ঠিক হচ্ছে, এটা তুমি কেন করছো। কিন্তু রাসেল ভাই, সফিউল্লাহ ভাইয়ের বাবা কিন্তু জানে না যে আসলে উনি কোন প্রক্রিয়ায় সাপটা ধরছে, ওই দোয়া কালাম পড়ে ধরছে, এইটা কিন্তু সে জানে না। সে ভাবছে যে সাপটা ধরছে, তো কোনোভাবে ধরছে এবং এমনি ভয় দেখাইছে এবং সাপটাকে মেরে ফেলছে, এইটা জানে আর কি। তো এই গেল সেদিন। এবং সফিউল্লাহ ভাই বলে যে ঠিক আছে, না আমি আর কোনোদিন সাপটা ধরবো না, এটা বলার বাবার কাছে ভুল স্বীকার করে। কিন্তু যতই ভুল স্বীকার করুক, মাথায় কিন্তু ওনার রয়েছে যে আমি সামনে যদি সাপ আরো কখনো পাই তো আবার এরকমটা করবো আর কি। তো উনি আরো একদিন হঠাৎ এরকমের বাগানে সবাই খেলাধুলা করতেছে, বাড়ির পিছনে একটা বাগান আছে, মানে অনেক মানে ওই বাগানে আসলে ছেলে পেলে খেলাধুলা করে আর কি। তো ওই বাগানের একটা সাইডে উনি আসলে দেখেন কি যে একটি সাপ, কোনো এক কারণে একটা সাপ দেখে। তো উনি করেন কি, ওই সাপটাকে উনি আবার ওই দোয়া পড়ে ওই মাটিতে ফু দিয়ে ওই মাটি সাপের গায়ে যে ছিটিয়ে দেয়, সাপ আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়। তখন উনি সাপটিকে আবার ধরে,
ধরে তারপর ওই সাপটি নিয়ে উনি আবার সবাইকে ভয় দেখানো শুরু করে, সবারে মানে ইয়ে করে, মানে খেলা টেলা করে আর কি। করে টোরে একটা পর্যায়ে ওই সাপটিকে উনি আসলে সেই দিনও সাপটিকে ফেলে দেয়। এবং ওই ঘটনাটাও ওনার বাবা শুনতে পারে, জানতে পারে। জানার পরে সফুল্লাহ ভাইয়ের কাছে যে বলে, জিজ্ঞেস করে যে তুই কোনভাবে তুই সাপটা ধরছিস আর কেন ধরলি, আগের দিন তোরে নিষেধ করছি বা এই তারপরে আর কি সফুল্লাহ ভাই সবকিছু সত্যি সত্যি বলে দেয় আর কি। খুব প্রেশার ক্রিয়েট করে এবং সত্যি সত্যি বলে দেয় যে আমি তোমার ওই বাবাকে বলে যে আমি আপনার ওই যে বইটা ছিল ওই বইটা দেখে আমি এই পড়ে আমি এইভাবে সাপ ধরছি আর কি। তখন সফিউল্লাহ ভাইয়ের বাবা মাওলানা সাহেব উনি অত্যন্ত রেগে যান এবং সফিউল্লাহ ভাইকে অনেক মারধর করেন। এবং মারধর করে একটা পর্যায়ে উনি সফিউল্লাহ ভাইকে মানে সফিউল্লাহ ভাইয়ের খালার বাড়িতে পাঠিয়ে দেন কি। হ্যাঁ, সফিউল্লাহ ভাইয়ের খালার বাসায় পাঠিয়ে দেন এবং সফিউল্লাহ ভাই তার খালার বাসায় চলে যায় আর কি। খালার বাসায় যাওয়ার পরে সফিউল্লাহ ভাইয়ের আবার একটা নেশা ছিল, সে ক্রিকেট খেলা খুব পছন্দ করত। তো একদিন বিকেলে সফিউল্লাহ ভাই দেখতেছে যে তার খালার বাড়ির পাশে একটা ছোট্ট একটা মাঠে কিছু ছেলেপিলে ক্রিকেট খেলতেছে। তখন তিনি সেইখানে যান, তাদের সাথে ক্রিকেট খেলায় ইনভলভ হন এবং তাদের সাথে ক্রিকেট খেলা শুরু করেন। খেলার একটা পর্যায়ে একজনে বল জোরে বাড়ি দেয় এবং বলটি উড়ে গিয়ে পাশের একটা ঝোপের ভিতরে বলটি পড়ে। একটি ঝোপ ছিল, ঝোপের ভিতরে বলটি যে পড়ে আর কি। তখন সফিউল্লাহ ভাই দৌড়ে যায়, যে বলতেছে আমি বল খুঁটে নিয়ে আসতেছি, তোমরা থাকো। এটা বলে সফিউল্লাহ ভাই আর কি ওই ঝোপের ভিতরে চলে যায়, গিয়ে বলটি খুঁজতে থাকে। এবং হঠাৎ করে উনি সামনে তাকিয়ে দেখে যে একটি সাপ ফনা ধরে মানে বসে আছে আর কি। অনেক ভয়ঙ্কর একটি জাতের সাপ, দেখে মনে হচ্ছে যে অনেক বড় একটা কেউটের সাপ, এই টাইপের আর কি, ফনা ধরে আছে। এবং সফিউল্লাহ ভাই যখনই ওখানে গেছে, সাপটি মানে কেমন জানি রাগে ফুসফুস শব্দ করতেছে আর কি, এরকমটা। তখন সফিউল্লাহ ভাই করলো কি, ওই এক মুষ্টি মাটি হাতে নিয়ে উনি ওই দুষ্টু বুদ্ধি ওনার মাথায় চলে আসলো, উনি ওই মাটিতে ফু দিয়ে উনি ওই মাটি সাপের গায়ে ছিটিয়ে দেয়। তো সাপের গায়ে যখন ছিটিয়ে দেয়, তখন সাপটা নিস্তেজ হবে তো দূরের কথা, সাপটি আরো রাগান্বিত হয়ে যাচ্ছে এবং আরো জোরে জোরে ফসফস করে উঠতেছে, আরো বড় করে ফনা তুলতেছে, এরকমটা করতেছে। তখন সফিউল্লাহ ভাই একটু ভয় পেয়ে যায়, একটু ঘাবড়ে যায় যে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। তখন উনি আবারও দোয়া কালাম পড়ে আবারও উনি আর কি ওই মাটি ছিটিয়ে দেয়। তো রাসেল ভাই যতই উনি মাটি ছিটিয়ে দিচ্ছে এবং যতই যা করতেছে না কেন, কিছুতেই কাজ হচ্ছে না। যতই সফিউল্লাহ ভাই দোয়া কালাম পড়ে ফু দিচ্ছে বা যাই করতেছে, কেমরে সাপটি আরো বেশি করে রাগান্বিত হচ্ছে এবং আরো বেশি করে ফসফস করে উঠতেছে, কোনো কাজ হচ্ছে না। এবং একটা পর্যায়ে ওই সাপটি সফিউল্লাহ ভাইকে রীতিমতো ধাবর কষে আর কি সফিউল্লাহ ভাইকে। এবং সফিউল্লাহ ভাই তখনই সাপের তাড়া খেয়ে উনি দৌড়ে ওই ঝোপের ভিতর থেকে বাইরে চলে আসে আর কি। বাইরে আসার পরে সাপটি আর বাইরে আসে না, যাই ওইখানে আর কি তাড়া করে। এই ছিল ওই দিন বিকেলে। এবং সেই দিন সন্ধ্যাবেলায় সফিউল্লাহ ভাইয়ের মানে যিনি খালুর সাথে উনি বাজারে যায় বাজার করতে। সফিউল্লাহ ভাইয়ের সাথে মানে খালুর সাথে উনি বাজারে যায়। সফিউল্লাহ ভাই বাজারে গিয়ে সফিউল্লাহ ভাইয়ের খালু সফিউল্লাহ ভাইকে আর কি কিছু বাজার করে দেয়, কিছু একটা মুরগি দেয় সাথে এবং সাথে কিছু বাজার সদাই উনি করে সফিউল্লাহ ভাইকে বলে যে তুমি এইটা নিয়ে বাসায় যাও, আমি রাতে আসবো, আমার কিছু কাজ আছে, আমি কাজ সেরে আমি রাতে আসবো, তুমি এগুলা নিয়ে তুমি বাসায় চলে যাও। এবং বাজার থেকে বাসা খুব একটা দূরেও না, এই 1 কিলোর মতো হবে আর কি। তো সফিউল্লাহ ভাই যখন বাসার দিকে রওনা দেয়, মাগরিবের পর আর কি বাজার করে উনি বাসার দিকে আর কি রওনা দেয়, মাগরিবের কিছুক্ষণ পর আর কি। তো বাসার দিকে আসতে আসতে হঠাৎ করে ইশারা জান দিলে উনি করেন কি, উনি আসলে ভাবে যে তাহলে আমি ইশারা জান যেহেতু দিয়েছে, পাশে একটা মসজিদ পাই, উনি চিন্তা করেছে তাহলে মসজিদে আমি ঈশার নামাজটা সেরে তারপরে আমি বাসায় যাব।
তখন তিনি মসজিদের বাইরে বাজার সদাই মুরগিটা রেখে উনি মসজিদে ঢুকে নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে তারপরে উনি বাসার দিকে রওনা দেন, খালার বাসার দিকে রওনা দেয়। তো ওনার মানে ওইখান থেকে আর খালার বাসা খুব একটা দূরে না, একদমই কাছে, বলতে গেলে যে জোরে যদি চিল্লান দিয়ে ডাক দেওয়া হয় রাতের বেলায় তাহলে হয়তো বা ওনার খালারা ডাক শুনবে এরকম একটা। তো মসজিদ থেকে উনি যখন বাইরে বের হয়ে উনি বাসার দিকে যখন রওনা দিচ্ছেন, তখন আসলে মানে এমন একটা জায়গা আছে ওইখানে অনেকগুলা মানে একটু বাগান টাইপের, একটা বাগানের ভিতর দিয়ে আর কি যেতে হয় আর কি ওনার খালার বাসায়, একটা বাগান, এবং ওইখানে আশেপাশে ঘর বাড়িও নেই, একটু দূরে আর কি তার খালাদের আর কি আশেপাশে বাড়ি ঘরও তেমন একটা নেই। দূর থেকে দেখা যাচ্ছে যে ওই যে আমার খালার বাসা, এবং জায়গাটা একটু বাগান টাইপের, একটু ঝোপঝাড় এরকম আর কি। এবং তার সাথে একটি মানে টর্চ ছিল না, মানে ফোন ছিল আর কি, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে আর কি বাসার দিকে যাচ্ছিল। তো ওই বাগানটার মানে ওই ঝোপটার কাছে যখনই আসছে, তখনই হঠাৎ করে সফিউল্লাহ ভাই ফোনের আলোতে দেখে একদম তার রাস্তার মাঝখানে একটি সাপ। এবং রাসেল ভাই সাপটি ছিল ওই যে সাপটি দেখছিল সেদিন, মানে ওই বিকেল বেলায় যে সাপটি দেখছে বাগানে ওই ঝোপের ভিতরে বল খুঁজতে গিয়ে, ওই সেই সাপটি। এবং সাপটি রাসেল ভাই কিন্তু মানে একটু ভিন্ন প্রকৃতির ছিল, আসলে একটু ভিন্ন প্রকৃতির, গায়ে ডোরাকাটা এবং অনেকগুলা ছোপ মানে একটু যেভাবে আর কি বর্ণনা দিয়েছে আর কি এইরকম আর কি টাইপের ছিল। এবং সাপটি ছিল অনেকটা বড় মাত্রার। তো ওই সাপটি হঠাৎ করে দেখে সফিউল্লাহ ভাই তার সামনে, একদম রাস্তার ঠিক মাঝখানে। তখন সফিউল্লাহ ভাই হঠাৎ করে ভয় পেয়ে যায়, কি ব্যাপার, ওই সাপটি এখানে চলে আসলো কিভাবে, এবং রাস্তার মাঝখানে ফসফস করতেছে, মানে এমন একটা ভাব যে সফিউল্লাহ ভাইকে ওইখান থেকে যেতে দিবে না। তখন রাসেল ভাই সফিউল্লাহ ভাই করে কি যে একটু ভয় পায় আর কি, যে কি করা যায় এখন। সফিউল্লাহ ভাই যে মানে পাশ কেটে যেতে চেষ্টা করতেছে, তখন সাপটি মানে এমন ভাবেই করতেছে যে আসলে তাকে যেতে দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। এবং তখনই ধপ করে সফিউল্লাহ ভাইয়ের ফোনের ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যায়। তখন সে এত চেষ্টা করতেছে ফোনের ফ্ল্যাশ জ্বালানোর জন্য, কিছুতেই ফোনের ফ্ল্যাশ জ্বলতেছে না। এবং মানে দেখলো কি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতে গিয়ে ফোনটাই বন্ধ হয়ে গেল। কিন্তু ফোনটা আসলে বন্ধ হওয়ার কোনো কারণে ছিল না, ফোনে রীতিমতো চার্জ ছিল, ভরপুর চার্জ ছিল, ফোনটা আসলে বন্ধ হয়ে গেল এবং খুলতেছেও না, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেল হঠাৎ করে আর কি। তখন সফিউল্লাহ ভাই আসলে অনেকটা ভয় পেয়ে যায়, কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। তখন উনি চিন্তা করে যে যা হবে হোক, আমি আরেকটা কাজ করি, আমি ওই দোয়া কালাম পড়ে আমি দেখি সাপের গায়ে একটা ফু দেওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। তখন সফিউল্লাহ ভাই করলো কি, উনি দোয়া কালাম পড়ে উনি সাপের কাছে গিয়ে জোরে একটা ফু দেয়। তো আসলে ফু দেওয়ার সাথে সাথে সাপটি মনে হলো যে মানে অনেক রাগে ঘর করে উঠে বড় হয়ে যাচ্ছে, কেমড়ে সাপটি অনেক বড় হয়ে যাচ্ছে। এবং তখন মোটামুটি দেখা যাচ্ছিল একটু দূর থেকে মনে করেন যে কারেন্টের কারেন্টের একটি শলক আর কি আসতেছিল, কারেন্টের আলো আসতেছিল, এবং সেই আলোতে দেখা যাচ্ছিল যে আপসা করে দেখা যাচ্ছিল, এবং কিছু চাঁদের আলো ছিল। এতে সে দেখতেছে যে সাপটি বড় হয়ে যাচ্ছে। এবং আসলে ভাই একটা পর্যায়ে তিনি দেখে যে সাপটি এতটা বড় হয়ে গেছে যে তার থেকেও অনেক বড়, মানে অনেক বড় হয়ে গেছে সাপটি। এইরকম বড় হওয়া মানে কোনো একটা সাপের পক্ষে সম্ভব না। এবং তখন সে প্রচন্ড ভয় পায়, সফিউল্লাহ ভাই ভয় পেয়ে ওইখান থেকে দৌড় দেয়। দৌড় দিলে মানে সে লক্ষ্য করে যে সে আসলে এত জোর দৌড়ানোর চেষ্টা করছে, সে দৌড়তে পারতেছে না, এবং চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে, খালাকে ডাকার চেষ্টা করতেছে। রাসেল ভাই তার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না, কিছুতেই সে চিল্লাতে পারতেছে না। সে চিল্লানোর চেষ্টা করছে কিন্তু মানে মুখ দিয়ে তার কোনো স্বর বেরোচ্ছে না, সাউন্ড বেরোচ্ছে না। এবং সে প্রচন্ড ভয় পায় এবং খুব জোর চেঁচামেচি করার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাই কোনো কাজ হচ্ছিল না। এবং তাৎক্ষণিক সে দোয়া কালাম পড়া শুরু করে। এবং রাসেল ভাই সাপটি কিন্তু আসলে এতটা ভয়ঙ্কর হয়ে যায়, একটা পর্যায়ে সে পিছন দিক তাকে লক্ষ্য করে যে মানে সাপটি আসলে মানে সাপ না, কেমন জানি একটা মানে
একটা মানুষের অভাবের মতো আর কি, অনেক ভয়ঙ্কর একটা চেহারা এরকম হয়ে যায়। এবং সে দোয়া কালাম পড়তে শুরু করে, আয়াতুল কুরসি পড়তে শুরু করে, এবং তখন সে দেখে যে সে দৌড় দিতে পারে। আয়াতুল কুরসি যখনই পড়ে তখন সে দৌড় দিতে পারে। একটু আগে কিন্তু তার পা অবশ হয়ে গেছিল, কিছুতেই সে দৌড় মানে নড়তেই পারতেছিল না জায়গা থেকে। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে সে তার পাও ছুটে যায় এবং সে দৌড় দেয় ওখান থেকে। বাজার সদাই সে ফেলে দৌড় দেয়, চিৎকার দিতে দিতে দৌড় দেয় বাসার দিকে। এবং দৌড়াতে দৌড়াতে বাসায় গিয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। এবং তার চিৎকার শুনে তার খালা বাসায় ছিল, খালা তো ভাই বোন তারা বাসায় ছিল, তারা দৌড়ে বের হয়ে আসে এবং দেখে যে সফিউল্লাহ ভাই উঠোনে এসে পড়ে গেছে। এবং তখন সফিউল্লাহ ভাইকে তার খালা ধরে তোলে এবং তার খালা অনেক মানে টুকটাক দোয়া পড়ে সফিউল্লাহ ভাইকে একটু ফু দেয়, একটু পানি পড়ে পানি সফিউল্লাহ ভাইয়ের মুখে ছিটিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সফিউল্লাহ ভাইয়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে সফিউল্লাহ ভাইকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। তখন সফিউল্লাহ ভাই আর কি সব ঘটনা খুলে বলে এবং বলে যে আমি বাজার সদা ওইখানে ফেলে রেখে আসছি। তখন সফিউল্লাহ ভাইয়ের খালা এবং খালাতো ভাই এবং সফিউল্লাহ ভাই নিজেও সাথে যান, গিয়ে ওইখানে গিয়ে দেখে আসলে কিচ্ছু নেই। এবং একটা মজার বিষয় সফিউল্লাহ মানে রাসেল ভাই দেখে যে মুরগিটা পড়ে আছে, কিন্তু মুরগিটার গলাটা ছিঁড়া। বাজার সদাই পড়ে আছে এবং মুরগিটা পড়ে আছে, মনে হচ্ছে যে দেখলে মনে হচ্ছে যে মুরগির গলাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে এরকম। তো রাসেল ভাই আসলে ওনারা অবাক হয় যে যদি এটা কোনো শেয়ালে করে বা কোনো কুকুরে করে বা কোনো কিছুতে করে তাহলে তো আসলে মাথাটা তো নিয়ে যাবে বা শরীরটা খাবে, আসলে মাথাটা ছিঁড়ে ওই অবস্থায় ফেলা মানে ওই রাস্তার পরেই ফেলানো আর কি পড়ে আছে। তারা অবাক হয়, তারা ওইখান থেকে মুরগিটা নিয়ে ফেলে দেয়, মুরগিটা বাসায় নেই না, বাজারগুলা নিয়ে বাজার সদাই নিয়ে বাসায় চলে আসে। ওই একটা অবাকের বিষয় যে আসলে অবাক হওয়ার বিষয় যে আসলে কিসে আসলে মুরগিটা এইভাবে মাথাটা ছিঁড়ে ফেলে। তো তারা বাসায় এসে সফিউল্লাহ ভাইকে একটু ওনার খালা আর কি ঝাড়ফুঁক করে। সফিউল্লাহ ভাই বাসায় থাকে এবং ওই দিন তার খালা পিঠা বানাচ্ছিল আর কি। তারা সবাই ঘরের ভিতর থাকে। হঠাৎ করে একটু পরে সফিউল্লাহ ভাইয়ের যে খালা বাড়ি, সেই খালাদের উঠানের পরে ছোট্ট একটি বাঁশঝাড় ছিল, ছোট্ট একটি বাঁশঝাড়। একটু পরে তারা লক্ষ্য করে যে ছোট্ট বাঁশঝাড়টা মানে একদম উঠানের পরে 10 থেকে 15টি বাঁশ হবে এরকম একটা ছোট্ট ছোট্ট বাঁশঝাড় উঠানের মাঝখানে আর কি। ওই বাঁশঝাড়টা প্রচন্ড আকারে কেউ জানি ঝাঁকাচ্ছে, বাঁশঝাড় ধরে প্রচন্ড জোরে নড়তেছে বাঁশঝাড়টা। তখন তারা বাইরে বেরোয় আসে, এসে দেখে যে আসলে কিছুই নেই সেখানে, শুধু শুধু বাঁশটা নড়তেছে। তখন তারা আবার বাসার ভিতরে যায় এবং বাসার ভিতরে যাওয়ার সাথে সাথে আবার গাছগুলো নড়াচড়া করতেছে। তখন সফিউল্লাহ ভাই আসলে ওনার খালাকে বলে যে খালা আমাকে একটু বালি দেন। তো সফিউল্লাহ ভাইয়ের খালা একটু বালি ম্যানেজ করে দেয়। সফিউল্লাহ ভাই যেহেতু মাদ্রাসা লাইনে পড়েছে, সে একটু দোয়া কালাম পড়ে ওই বালিতে ফু দিয়ে ওই বালিটা সে মানে বাসার সাইডে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তারপরে আর আসলে তেমন কিছু হয়নি ওই দিন রাত্রে। এবং তার পরের দিন সফিউল্লাহ ভাই খালা বাড়ি থেকে বাসায় চলে আসে। তো তারপরে আর তার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো রাসেল ভাই এই ছিল ঘটনা।